আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইউথ ডেভেলপমেন্ট ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো ক্লাস শুরুর প্রথমেই কয়েকটি বিষয় আপনাদেরকে নির্দেশনা হিসেবে দিতে যাচ্ছি। আশা করব আপনারা যথাযথভাবে নির্দেশনাগুলো মেনে চলবেন, যাতে আমাদের ক্লাসগুলো করাতে সুবিধা হয় এবং আমরা সুন্দরভাবে ক্লাসটি করতে পারি। প্রথমে যে বিষয়টি আমরা বলবো তা হচ্ছে, আপনারা যেই নামে রেজিস্ট্রেশন করেছেন ঠিক সেই নামটাই আপনারা এখানে ব্যবহার করবেন। আপনি পার্টিসিপেন্টে গিয়ে আপনার নামের উপর ক্লিক করলেই দেখবেন রিনেম চলে আসবে। সেখান থেকে আপনারা যেই নামে রেজিস্ট্রেশন করেছেন ঠিক সেই নামটা এখানে এডিট করে দিয়ে দিবেন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কারা আছে এবং কারা নেই। এরপর যে বিষয়টি বলবো, কোনো প্রশ্ন না থাকলে, কোনো প্রশ্ন যখন আপনার থাকবে না, আপনি মিউট অবস্থায় থাকবেন। কেউ আনমিউট করবেন না, একদম কেউ না। যথাযথভাবে আমরা আমাদের ক্লাসটি করব। শুধুমাত্র যখন আপনার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আসবে ঠিক তখনই আপনি আনমিউট করে আপনি প্রশ্নটি জিজ্ঞাসা করবেন। এবং সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার আপনার মাইক্রোফোনটি কি মিউট আছে না আনমিউট আছে এটি খেয়াল রাখবেন। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করার পর মেন্টর যাকে পারমিশন দিবে তিনি প্রশ্নটি করবেন এবং আপনার জিজ্ঞাসাটি করবেন। এবং প্রত্যেককে আবারও বলছি, আপনারা কোনো কারণ ছাড়া আনমিউট হবেন না এবং কেউ আনমিউট করবেন না। যথাযথভাবে ক্লাস করার ক্ষেত্রে এই বিষয়টি আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের সময় হয়ে গিয়েছে যথাসম্ভব, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় মেন্টর মোহাম্মদ জুবায়ের ভাইয়া। ভাইয়াকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইংলিশ কোর্সের পক্ষ থেকে, এবং ভাইয়াকে তার ক্লাসটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাহমুদ। মামুন হাসান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। গত 14 তারিখ থেকে আমাদের মাহে রমজান শুরু হয়েছে। তো আপনারা এখানে আজকে উপস্থিত আছেন প্রায় 16 জনের মতো। আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্টস 16 রয়েছে। তো আমাদের ব্যাচটা আলাদা করা হয়েছে এই পারপাসে যে যাতে করে আমি আপনাদের প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি ইন্টারঅ্যাক্ট করতে পারি। এটা এর মানে নয় যে যে আপনারা 25 জন নাকি 30 জন আজকে মনে হয় একটা ব্যাচে, সেখানে আজকে 16 জন আপনারা উপস্থিত আছেন। তো আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম যে আপনাদের অনেকেই নাকি অনেকেরই এলাকায় নাকি ঝড় চলতেছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই আজকে জয়েন করতে পারেন। তো আশা করছি তারা আমাদের পরবর্তী ব্যাচে যুক্ত হবেন এবং আমরা হচ্ছে যে আজকে আমাদের ক্লাসটা অলরেডি 11টা 7 মিনিট বেজে গেছে, আমরা দেরি করবো না, আমরা শুরু করে দেবো। সো সর্বপ্রথম আমি এখানে কয়েকজন মানুষকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আহ আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, কেন মেসেজ করছেন আসলে জানি না। কোনো দরকার না থাকলে প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এখানে আমার ফোনে প্রবলেম করছে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকজন আমাকে একজন একজন ঢুকতে পারতেছে না, ঢুকতে পারছে না। কানেক্টিং হইতেছে বাট ঢুকতে পারতেছে না। ও আচ্ছা, আপনি মিস লাইলাতুল জান্নাত আছেন এখানে? আপনি একটু দয়া করে চেষ্টা করুন, দেখুন ওনার কি সমস্যা, ওনাকে একটু হেল্প করুন আপনি। জি ভাইয়া দেখছি। ওকে, ধন্যবাদ। সো সর্বপ্রথম আজকে আপনারা সবাই জানেন আমি একটু ইনফর্মালি কিছু কথা বলি। এখন প্রচার মাস চলছে, তো আমরা সবাই এখানে প্রায় আপনারা এখানে হয়তো আমার থেকে 2-3 বছরের ছোট হবেন অনেকেই, মেজরিটি। তো আমরা সবাই এখানে ইয়ত এবং আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে রোজার মাসে, বিশেষ করে আমার প্রবলেম হচ্ছে আমি বেশি কথা বলতে পারি না। এমনিতেই আমি যখন কোনো সেমিনার বা কোনো ওয়ার্কশপ বা ট্রেনিং সেশন নেই, 2-3 ঘন্টা ব্যাপী হলে আমাকে অনেক কষ্ট করতে হয়, কেননা আমার ভোকাল কর্ডে অনেক সমস্যা আছে। আমি 2 ঘন্টার বেশি কথা বললে আমার গলা একবারে বসে যায়। তো সো রোজার মাস যেহেতু আমাকে কম কথা বলতে হবে এবং আপনাদেরকে বেশি কথা বলতে হবে, আর যেহেতু এটা স্পিকিং কোর্স, সো এটাই সবচেয়ে ভালো উপায় যে আমাদের পার্টিসিপেন্টস, আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি কথা বলবে। তো আমি ধন্যবাদ জানাতে চাচ্ছিলাম কয়েকজন ব্যক্তিকে, আসলে আমি নামগুলো এখন বলতে পারছি না।
যারা আমাকে ট্রান্সলেশন হেল্প করেছেন, আপনারা কি কেউ ভলান্টারিলি বলতে পারবেন কারা কারা আমাকে হেল্প করেছে? আমি রিঙ্কুর কথা মনে রাখতে পারি, মিস্টার রিঙ্কু আমাকে সাহায্য করেছিলেন। আর রুবেল, মিস্টার, আরো অনেকেই সাহায্য করেছিলেন, আসলে নাম মনে করতে পারছি না। ভাই আয়েশা একটা জুথি ছিল। আয়েশা আক্তার জুথি, আয়েশা আক্তার জুথি এখানে আছেন? হ্যাঁ, আয়েশা আক্তার জুথি, আপনাকে ধন্যবাদ। অনেক সুন্দর করে উনি আমাকে ট্রান্সলেট করে দিয়েছিলেন, প্রায় 8 থেকে 9টা টপিক আমি ওনাকে দিয়েছিলাম, এবং আপনাদের জন্য সেই টপিক গুলো উনি আমাকে ট্রান্সলেট করে দিয়েছিলেন। তারপর কে করেছিলেন? মিস লাইলাতুল জান্নাত। ভাই আরো দুইজন ছিল, একজন ছিল মোহাম্মদ রুবেল উদ্দিন, আরেকজন ছিল মিজবা উদ্দিন। আচ্ছা, আমার মনে হয় মিস্টার রিঙ্কুও ছিলেন, আমি যতটুকু রিকল করতে জি জি পারছি। জি ভাইয়া, 4জন ছিল, রিঙ্কু হোসেন, হ্যাঁ, আয়েশা আক্তার তো জুথি, যারা করেছেন, মিজবা উদ্দিন। হ্যাঁ, আচ্ছা, যারা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আসলে আপনারা ওয়ান্ডারফুল একটা কাজ করেছেন। আমি আসলে ভাবি না যে আপনারা এত তাড়াতাড়ি করে দেবেন, আমি ভেবেছিলাম হয়তো বা আপনারা 1 সপ্তাহ সময় দেবেন, কারণ আমার তো 2টি বছর ধরে আমার ন্যাশনালের ছেলে মেয়েদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তো তাদেরকে যখন কোনো কাজ দেওয়া হয়, কোনো অ্যাক্টিভিটিস বা কোনো টাস্ক দেওয়া হয়, তারা হচ্ছে সেই কাজটা করতে অনেক সময় লাগে, এবং তারা অনেক বেশি প্রোক্রাস্টিনেট করে। ভাইয়া হোস্ট তো আপনি, আচ্ছা। তো তারা অনেক বেশি প্রোক্রাস্টিনেট করে, এবং এটা খুবই বড় একটা সমস্যা, গড়িমসি করাটা। এইটার কারণে তারা একটা কাজ হচ্ছে যে অনেক লম্বা সময় ধরে করে। তো আমি ভাবছিলাম হয়তো বা আপনারাও করবেন, কিন্তু আমাকে আসলে অবাক করে দিয়েছিলেন 4জনই। আমি দিয়েছিলাম, দেওয়ার পর দিনই তারা হচ্ছে আমাকে সবকিছু পাঠিয়ে দিয়েছিলেন, মানে একটা দিনও তারা সময় নেননি আমাকে ট্রান্সলেট করতে, যদি কাজটা অনেক সহজ ছিল না ট্রান্সলেট করা, সেটাকে বাংলাতে করা, প্রায় 8 থেকে 9টা টপিক। তো যাই হোক, আমি সবগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব, এবং টপিক গুলা কি সম্পর্কে সেটা একটু পরে বলবো। আজকের টপিকটার নাম হচ্ছে যে আনকভারিং দ্য মেকানিজমস অফ কমিউনিকেটিভ ইংলিশ। আপনারা টপিকটার নাম অলরেডি জেনেছেন, ইটস অ্যান এজেন্ডা অফ টুডেজ টপিক অর টুডেজ সেশন। সো প্রথমত, আনকভারিং দ্য মেকানিজমস অফ কমিউনিকেটিভ ইংলিশ। কমিউনিকেটিভ ইংলিশের মেকানিজমস গুলা কি কি? রিঙ্কু হোসেন হাত তুলেছেন, কিছু কি বলতে চান? ক্লাস শুরু করার আগে আমার গত ক্লাস নিয়ে 2টা প্রশ্ন ছিল। আচ্ছা, এটা খুবই ভালো একটা ব্যাপার, গত ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এখনই বলতে পারেন। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন চাকরি ইন্টারভিউ দিতে যাই তখন আমাদেরকে অনেক সময় বলে যে আপনি কেন এই চাকরিটা করতে চান, বা আরেকটা প্রশ্ন করে যে ধরুন আপনাকে চাকরিটা দেওয়া হলো, এবার আপনি কি করবেন। আবার আরেকটা বলে যে আপনাকে চাকরিটা দেওয়া হলো না, আপনি কি করবেন। এরকম অনেকগুলো প্রশ্ন করে, যে একটু যদি উত্তরটা বলতেন। আচ্ছা, ধন্যবাদ। সর্বপ্রথম একটা কথা বলি, মানে আমি গতকাল যে চাকরির ইন্টারভিউর জন্য যে টিপসটার কথা বলেছিলাম, বা আপনাদেরকে প্রায় টেল মি অ্যাবাউট ইউরসেলফ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিগনিফিকেন্ট একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে একটা ফরম্যাট সাজিয়ে দিয়েছিলাম। তো আমার প্ল্যান আছে আপনাদের শুধু চাকরির ইন্টারভিউ না, আপনাদের সফট স্কিলস, চাকরি ইন্টারভিউ বা ইন্টারভিউতে কি কি লাগে, একটা চাকরি পেতে হলে কিছু এমপ্লয়াবিলিটি স্কিলস আছে। এমপ্লয়াবিলিটি স্কিলস কি, যে চাকরি পাওয়ার যোগ্যতা বা চাকরি পাওয়ার দক্ষতা রিলেটেড কিছু স্কিলস আছে, সেগুলো নিয়ে আমি চেষ্টা করবো 25টা ক্লাসে টুকটাক কিছু কথা বলা। তো রিঙ্কু হোসেন যেটা বলেছেন সেটা নিয়ে কিন্তু আমার অবশ্যই মাথায় ছিল, যে ইন্টারভিউ বোর্ডে যে আসপেক্ট গুলো থাকে, যে এরিয়া গুলো থাকে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো প্রতি 2-3 দিন পর পর লেকচার গুলোতে আমি চেষ্টা করবো এই কথাগুলো ঢুকানো। তো আমি এটা এখন বল, কারণ আমাদের আজকে এই যে লম্বা একটা টপিক দিয়ে আছে, দেখছেন, এগুলো সবকিছু আজকে আমাদের পড়াতে হবে, এখানে দেখা যাচ্ছে কথায়। তো এগুলো সবকিছু পড়াতে হবে, সেখানে আমি এদিকে যাচ্ছি না। যদি আমাদের স্পিকিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ করতে পারেন, আমি অবশ্যই আপনাদের এগুলো টাচ করবো ইনশাআল্লাহ নেক্সট। গত গত ক্লাসের স্পিকিং রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে তাহলে করতে পারেন। আচ্ছা, আমার মনে হয় যে কারো কোনো প্রশ্ন নাই। সো ধন্যবাদ। যেটা বলছিলাম, যে আনকভারিং দ্য মেকানিজমস অফ কমিউনিকেটিভ ইংলিশ। সো মেকানিজমস মানে হচ্ছে যে, আচ্ছা, এখনো অনেকে মেসেজ করছেন, আমার কিন্তু এটা ডিস্টার্ব হচ্ছে আমি, কারণ আমার মনোযোগটা কিন্তু ভিন্ন দিকে চলে যাচ্ছে, আমার পরে নোটিফিকেশন আসে, তো মেসেজ আসলো। তো প্লিজ দয়া করে কেউ মেসেজ করবেন না। সো মেকানিজম যে কথা বলছিলাম, মেকানিজমসটা কি? মেকানিজমস অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজিস, একটা অর্থ হচ্ছে যে ইকুইপমেন্ট, টুলস, অনেক অনেক অর্থ আছে। তো আমরা এখানে কি করবো? আনকভারিং দ্য টুলস অফ কমিউনিকেটিভ ইংলিশ, আনকভারিং দ্য স্ট্র্যাটেজিস অফ কমিউনিকেটিভ ইংলিশ, এনিথিং। জাস্ট আপনি কমিউনিকেটিভ ইংলিশ শিখতে হলে বা জানতে হলে
আপনার কি কি স্ট্র্যাটেজি মানে কৌশল প্রয়োজন, আপনার কি কি আচ্ছা কেউ না একজনের ইয়ে আসছে দিক থেকে নয়েজ আসছে, প্লিজ মিউট করবেন। মিস্টার আরিফ হোসেন আপনি কি কিছু বলতে চান, নাহলে প্লিজ মিউট করে। একজন বারবার মেসেজ দিচ্ছে উনি ঢুকতে পারছে না, এখন কি করবে একটু বলে দিতেন যদি। আমি আমি সে ব্যাপারটা দেখতেছি, আমি দেখতেছি, আপনারা কন্টিনিউ করেন। So, আমরা যথাসম্ভব চেষ্টা করব, যে মিস জান্নাত আপনি একটু কষ্ট করে মিউট করবেন, যারা হচ্ছে যে অপ্রয়োজনে আনমিউট করে আছেন তাদের মিউট করবেন। সো আমরা চেষ্টা করবো যে যত কম সংখ্যক ভাবে আমাদের সময়টা আন্তর্জাতিক বইতে ব্যয় না করা যায়, যাতে করে আমরা আমাদের ক্লাসটা সম্পূর্ণ আমাদের 100% দিতে পারি, এটা হচ্ছে কথা। তো কেউ অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, যাতে করে আমাদের অসুবিধা হয়। আচ্ছা, সো মেকানিজমস নিয়ে বলছিলাম, স্ট্র্যাটেজিস, টুলস, ইকুইপমেন্টস, অনেক অনেক অর্থ আছে এটা, যার মাধ্যমে আমরা ইংলিশটাকে গেইন করতে পারবো, আমরা অ্যাবজর্ব করতে পারবো, আমরা শিখতে পারবো, আমরা ইমপ্রুভ করতে পারবো আমাদের স্পিকিং ফ্লুয়েন্সি অথবা আমাদের কমিউনিকেটিভ ইংলিশ, এভরিথিং। তো সেই মেকানিজম গুলা কি, সেগুলো নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। সেই টুলস স্ট্র্যাটেজিস গুলা কি, সেগুলো নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। তো সর্বপ্রথম মেকানিজমস এর কথা বলতে আসলে, আমরা তো সবাই এখানে, আপনারা আমার চোখে বা আমরা নিজেরাই ইংরেজির একজন বাচ্চা, ঠিক আছে? ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা একজন বাচ্চা। তো এই বাচ্চাদের চলার জন্য অবশ্যই একজন গার্জিয়ান প্রয়োজন, একজন প্যারেন্টস প্রয়োজন, ঠিক না? তো ইংরেজি শেখার জন্য আপনাদের একজন প্যারেন্ট বা গার্জিয়ান প্রয়োজন আছে, আপনাদের ইংরেজির বাবা মা প্রয়োজন আছে, আমি যেটাকে বলি ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট। ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট। সো প্যারেন্টস যখন আমি বলবো তখন পিতা মাতা উভয়কে বলবো। যখন আমি প্যারেন্ট বলবো, ঠিক আছে, প্যারেন্ট শব্দটা হচ্ছে একজন মাত্র মানুষ, হয় বাবা অথবা মা, ঠিক আছে? সো ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের পিতা বা মাতা, যে মানুষটা আপনাকে বাবা মায়ের মতো আদর স্নেহ করে, যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তাকে যেভাবে আদর স্নেহ করে তাকে আস্তে আস্তে সবকিছু শেখায়, তাকে পৃথিবীর সাথে পরিচয় করে দেয়, সেরকম আপনার একজন ল্যাঙ্গুয়েজ বা ভাষার হচ্ছে একজন বাবা বা মাদার, যিনি আপনাকে প্রতিটা ওয়েতে, প্রতিটা এরিয়াতে আপনাকে সাহায্য করবে, আপনাকে ভাষাটা শেখার জন্য, ভাষাটা অ্যাবজর্ব করার জন্য। এবং একটা ব্যাপার কি জানেন, আপনি যখন বাচ্চা থাকেন, কখনো কি তার বাবা মা, সে যদি কোনো ভুল করে তাকে কি মারে? মারে না। যখন সে একেবারে বাচ্চা থাকে, তখন সে কিছু একটা বলছে, ভুল বলছে, গরু আকাশে ওড়ে, ঠিক আছে, একটা বাচ্চা বলছে বাবা বাবা গরু আকাশে ওড়ে, তো বাবা কখনোই তাকে সেখানে, বা অনেক সময় দেখা যায় বাবারা তখন তাকে হচ্ছে যে কি করে দেয় না, সংশোধন করে দেয়, কারণ ছেলেটা আগে কথা বলতে শিখুক। বাবার মেন্টালিটি হচ্ছে এরকম, বা আমাদের মেন্টালিটি হচ্ছে এরকম, আমরা আগে কথা বলতে শিখি, ঠিক আছে? কথা বলা শেষ হলে তারপর আমরা শুদ্ধ করা বা আমাদের কথাটাকে শুদ্ধ ওয়েতে বলা, সেটা শিখি। সেরকম আপনাদের যিনি ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট হবে, তারও উচিত হবে বা তারও দায়িত্ব হবে যে আপনাদেরকে আগে কথা বলতে শেখা। যেমন আমাকে অনেকেই ওই দিন মেসেজ করেছিলেন, কিছু কিছু টেক্সট পাঠিয়েছিলেন, ভাই আমার এখানে গ্রামার বলা শেখা। ওয়ান অফ দ্য মেজর মিস্টেক্স এটা, ওয়ান অফ দ্য মেজর মিস্টেক্স। আপনি যখন ইংলিশ শিখতে যান, সবাই সবচেয়ে বড় ভুল করে যে গ্রামার নিয়ে দৌড়াদৌড়ি করে শুরু করে, পাংচুয়েশন মার্ক ঠিক আছে কিনা, কমা এখানে কি কমা হবে নাকি আমাদের এখানে ফুল স্টপ হবে, এখানে কি আই ছোট হাতের হয়ে গেছে নাকি বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? সো আই হ্যাভ বিন লার্নিং হবে নাকি আই হ্যাভ বিন লার্নড হবে। তো এই যে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো আছে, এরিয়াগুলো আছে, সেগুলো নিয়ে তাদের অনেক কনফিউশন তৈরি হয়, এবং তাদের সেইটা নিয়ে সবচেয়ে বড় চিন্তা তৈরি হয়। আমি আজকে এই ব্যাপারগুলো নিয়ে কিছু আপনাদের কনফিউশন, কিছু আপনাদের মিথ যেগুলো আছে, ভুল ধারণা আছে, অ্যাজাম্পশন আছে, এগুলো আমি দূর করার চেষ্টা করবো, তারপর আমরা আসলে লার্নিং এ যাবো। তো যেটা বলছিলাম, ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট একদম ঠিক করতে হবে সর্বপ্রথম। সো ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট কি হবে, আপনি সর্বপ্রথম যখন যাকে ঠিক করবেন তার মধ্যে এই এই ক্রাইটেরিয়া গুলো দেখবেন। আমাকে কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন? কেউ একজন প্লিজ রেসপন্ড করেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি স্যার। ধন্যবাদ। সো ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট কে হবেন? আপনার যে কোনো একজন বন্ধু হতে পারেন, আপনার ছোট বা বড় ভাই বোন, যে কোনো কেউ হতে পারে, ঠিক আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন হতে পারে। জাস্ট তার মধ্যে এই এই গুণগুলো থাকতে হবে, এই এই কোয়ালিটিস, অথবা আপনি যখন তাকে হায়ার করবেন, তাকে রিকোয়েস্ট করবেন, আপিল করবেন, তখন তার মধ্যে এই এই ক্রাইটেরিয়া আপনি দেখবেন। কি কি? সেটা হচ্ছে প্রথমত, ওই যে বললাম, একজন বাবা শুরুতেই তার ছেলে বা সন্তানদেরকে কখনোই সংশোধন করিয়ে দেয়, কারণ সে আগে হাঁটতে শিখুক, ঠিক আছে? সে হোঁচট খাবে, সে নিজে নিজে হাঁটতে শিখবে, বুঝছেন না? একটা ছেলে যখন হোঁচট খায়, বাবা তো তাকে সাথে সাথে স্ট্রেচার বা হুইল চেয়ার এগুলো কিনে দেয় না, এবিসিটার কিনে দেয়, ঠিক না? তো বাবা কি করে, যে সে হোঁচট কাছে আস্তে আস্তে স্টাম্বল করতে করতে সে শিখবে। আপনার ল্যাঙ্গুয়েজ পার্টনারও এরকম একজন হতে হবে, পার্টনার অথবা প্যারেন্টও এরকম হতে হবে, যিনি আপনাকে, আপনি যখন একটা কথা বলছেন, ঠিক আছে, আই হ্যাড আ ক্যাট, ঠিক আছে, আই হ্যাড আ ক্যাট এর জায়গায় বলছেন আই ওয়াজ আ ক্যাট, এটা বলছেন।
তো আপনি যখন আই ওয়াজ আ ক্যাট বলছেন, সে আপনাকে ভুলটা ধরিয়ে দিচ্ছে না, সে আপনাকে আরো অনুপ্রেরণা দিচ্ছে, হ্যাঁ আপনি বলেন, আপনার হচ্ছে। কারণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার স্পিকিং কথা বলা, আপনার ইংলিশে কথা বলা। গ্রামাটিক্যাল ভুল আপনি পরে সংশোধন করতে পারেন। আপনি যখন আই ওয়াজ আ ক্যাট 10 বার বলবেন, ঠিক আছে, তারপর আস্তে আস্তে আপনার মনে হবে আচ্ছা আই ওয়াজ আ ক্যাট মানে কি, আমার একটা বিড়াল ছিল। তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, কারণ আপনি স্পিকিংটা আপনার মুখে রপ্ত হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে জ লাইন আছে এখানে আমাদের প্রায় আমি জানি না sure, প্রায় 100-র অধিক প্রায় নাকি আছে, আপনার মাসেল আছে আমাদের শুধু ফেসের মধ্যে। তো আমাদের আগে ফেস স্ট্রাকচারটা ঠিক করতে হবে। আমি এখানে ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলছি, ঠিক আছে। তো এই আমার ফেসটাকে বা আমার জ লাইন বা স্ট্রাকচারটাকে আমাকে ইংরেজি বলার জন্য স্থাপন করতে হবে, এস্টাবলিশ করতে হবে। সো সেটার জন্য আপনি কিন্তু গ্রামার দিকে তাকানো দরকার না, আপনি সর্বপ্রথম দেখাতে হবে আপনি ইংলিশে কথা বলতে পারছেন। আই হ্যাড আ ক্যাট আপনি ফ্লুয়েন্টলি বলতে পারছেন। So, এটা হচ্ছে যে প্রথম কথা, আপনার প্রথমত উনি আপনাকে সংশোধন করিয়ে দিবেন না। সর্বপ্রথম উনি আপনাকে আগে শেখাবেন কি করতে হবে এবং ভুল ধরিয়ে দিবেন না। ভুল ধরাটা অনেক পরের ব্যাপার, আগে আপনি কথা বলতে শিখুন। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট এরকম হবে যে সর্বপ্রথম একটা ছেলে বা একটা সন্তান যখন কোনো একটা ভুল করে, বাবা মাকে সেটাতে লজ্জা পায়, বাবা মাকে তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে নিয়ে মক করে, কখনোই করে না, তাকে নিয়ে বিদ্রুপ করা, কটূক্তি কখনোই করবে না। সো আপনার ল্যাঙ্গুয়েজ প্যারেন্টও হতে হবে এরকম। আপনি যখন ইংলিশে একটা ভুল বলবেন, আই হ্যাড আ ক্যাট না বললে বলবেন যে আই হ্যাড আ ক্যাট, অথবা আই হ্যাড আ ক্যাট না বলে আপনি বলছেন আই ওয়াজ আ ক্যাট। এটা যখন আপনি বলবেন তখন উনি আপনাকে বিদ্রুপ করবেন না, ঠিক না, আপনাকে উনি সে মজা করবেন আপনাকে নিয়ে, বা অন্যের সাথে আপনার কথা বলে হাসাহাসি করবে না, দেখো এই ছেলেটা আই হ্যাড আ ক্যাট না বলে আই ওয়াজ আ ক্যাট বলতেছে। তো এরকম আপনার ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট হতে হবে এরকম, যিনি আপনার আহ ইংরেজির যে ভুলগুলো আছে সেগুলো নিয়ে মক করবে না, হাসাহাসি করবে না, বিদ্রুপ করবে না। সে অবশ্যই আপনাকে সিম্প্যাথি দিবে, অবশ্যই আপনাকে আপনার কথা বলা বা আপনার স্পিকিং নিয়ে টেক কেয়ার করবে, এবং আপনি যদি কোনো ভুল করেন খুবই সুন্দরভাবে সে ভুলটা ধরিয়ে দেবে। এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। এবং এই দুইটা ক্রাইটেরিয়া যদি আপনি পান, এবং উনি আর থার্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে উনি আপনাকে পর্যাপ্ত সময় দিবেন। এমন না যে আপনি তাকে 10 দিন পেলেন, বাকি 20 দিন উনি আপনার সাথে নাই, বা উনি আপনাকে সময় দিচ্ছেন না, বা আপনি যখন তার সাথে কথা বলতে চান উনি আপনাকে অ্যাভয়েড করছে। এরকম হলে কিন্তু হবে না। সো এমন কেউ একজন হতে হবে, সর্বপ্রথম যে গুণটার কথা বললাম, সে আপনাকে ভুল ধরিয়ে দিবে না শুরুতেই, আপনাকে প্রথমত কথা বলতে শেখাতে, কথা বলা শেখাতে আপনাকে সাহায্য করবে। দ্বিতীয়ত আপনার কোনো ভুল নিয়ে উনি হাসাহাসি করবে না। আর তৃতীয়ত আপনাকে পর্যাপ্ত সময় দিবে। এই তিনটা কোয়ালিটি যদি আপনার কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কোনো মানুষের মধ্যে যদি পান, এবং সে যদি ইংরেজিতে দক্ষ হয়, ঠিক আছে, প্রফিশিয়েন্ট না হোক, সে যদি অন্তত অ্যাডাপ্ট হয় বা দক্ষ হয়, স্কিলড হয়, তাহলে তাকে নির্বাচন করবে। সো এটা নির্বাচন করার পর ল্যাঙ্গুয়েজ প্যারেন্টটা প্রথমত নির্বাচন করলাম। এবার আপনার ইংরেজিতে কথা বলার যাত্রা শুরু হবে। এখন সর্বপ্রথম আমরা যে কাজটা ভুল করি, আমি একটু আগে বলছিলাম, ইংলিশে আমরা তো শুরু থেকেই আমাদের জীবনের প্রথম ধাপ থেকে ইংরেজি শিখে আসছি। আমরা যখন বাচ্চা ছিলাম, হয়তোবা 4 বছর বয়স বা 6 বছর বয়স, তখনই আমরা অ্যালফাবেটিক্যাল অনেকগুলো বই পেয়েছিলাম, ঠিক না, এতে অ্যাপেল, বিতে বল, এরকম অনেকগুলো বই পেয়েছিলাম। সো আমার চোখে মনে হয় যে ওই বইগুলো পর্যন্ত আমাদের ইংরেজি শেখার ব্যাপারটা শুদ্ধ ছিল বা রাইট ওয়ে ছিল। কিন্তু যখনই আমরা স্কুল বা স্কুলে ভর্তি হয়েছি, ঠিক আছে, এলিমেন্টারি স্টেজে ভর্তি হয়েছি, তখনই আমাদের ইংরেজি শেখার ওয়েটা আমাদের ভুল হয়ে গেছে। কিভাবে আমি বলছি, আমরা যখন ক্লাস 2 বা 3 তে পড়ি তখন থেকে আমাদের আর্টিকেল পড়ানো হয়, পার্টস অফ স্পিচ পড়ানো হয়, নাউন্স, প্রোনাউন্স, এগুলো অ্যাডজেক্টিভস এগুলো পড়ানো হয়। তখন আর একটু উপরে গেলে আমাদেরকে ন্যারেশন, টেন্স, ভার্ব এগুলো পড়ানো হয়। তারপরে একটু উপরে গেলে তারপর এর থেকে ভালোগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে অ্যানালজি থেকে শুরু করে অনেক অনেক হার্ড টপিক গুলো পড়ানো, মডিফায়ার থেকে শুরু করে অনেক অনেক রাইট ফর্মস অফ ভার্ব এগুলো পড়ানো হয়। তো এত সব পড়ানোর পর আমরা তো প্রায় 12টা বছর ইংলিশ পড়ে আসছি। আমাদের কয়জন স্টুডেন্ট ঠিক মতো ইংলিশে কথা বলতে পারে আমাকে বলেন? এত বছর ধরে সে ইংলিশে এতগুলো বই সে শেষ করে আসলো, গ্রামার পড়ে আসলো, অনেকেই গ্রামার অনেক জানো, অনেক দক্ষ, কিন্তু সে ইংলিশে 2 মিনিট কথা বলতে পারে? অথবা আমি স্টুডেন্টের কথা বাদ দিচ্ছি, আমি শিক্ষকের কথা বলছি। আমাদের অনেক স্কুলের অনেক শিক্ষক আছেন, অনেক বিদ্যালয়ের অনেক শিক্ষক আছেন যারা এখনো ঠিক মতো ইংলিশে কথা বলতে পারে না। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি সবাই তো এখানে ইন্টারমিডিয়েট বা ন্যাশনাল ইউনিভার্সিটির আছেন, আপনার যদি এটা বিশ্বাস না হয়, আপনি দয়া করে আপনার কোনো একটা পূর্বের স্কুলের শিক্ষকের সাথে গিয়ে কথা বলুন যে স্যার আপনি কি 2 মিনিট ঠিক মতো ইংলিশে কথা বলতে পারেন, যারা আপনার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক তাদেরকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। উনি দেখবেন যে পারবে না, কখনোই পারবে না। মেজরিটি টিচার আমি দেখবো যে পারে না। তো এটা কেন হয়? কারণ আমাদের ফোকাসটা ভিন্ন জায়গায়। আমরা যখন ইংরেজি শিখতে যাই আমাদের ফোকাসটা থাকে আমাদের গ্রামার শেখার জন্য।
তো গ্রামার শিখে কেউ কখনো ইংলিশে কথা বলতে পারবেন, আপনি আজীবন গ্রামার পড়তে পারবেন, তারপর ইংলিশে কথা বলতে পারবেন। কারণ গ্রামার এবং স্পিকিং সম্পূর্ণ ভিন্ন জিনিস। গ্রামার এবং স্পিকিং সম্পূর্ণ ভিন্ন জিনিস। গ্রামারটা শুধুমাত্র আপনার স্পিকিংটাকে একটু ফাইন টিউনিং করে, ফাইন টিউনিংটাকে একটু সুন্দর করে, ঠিক আছে? ফাইন টিউনিং একটা অ্যাডভান্স ভোকাবুলারি, এটা মানে হচ্ছে সুন্দর করা। তো গ্রামার আপনার স্পিকিংটাকে ফাইন টিউনিং করা ছাড়া আর কিছু করার। আপনার কি আগে স্পিকিংটা ফাইন টিউনিং করা দরকার নাকি আগে স্পিকিংটা শেখা দরকার? আমি কি আগে ফুটবল মাঠে নেমে আগে কি স্কিলস গুলো শিখবো, ড্রিবলিংস গুলো শিখবো, যে আগে কিভাবে এভাবে স্কিলস গুলো দেখাতে হয়, ড্রিবল করতে হয়, এগুলো শিখবো, নাকি আগে আমি বলটা লাথি মারা শিখবো, কিক করা শিখবো? কোনটা? অবশ্যই আমাকে আগে বলটা কিক করা শিখতে হবে, পাস করা শিখতে হবে, তারপর আমি স্কিলস গুলোর দিকে যাব, ঠিক না? আমি যদি স্কিলস গুলো না শিখি, সরি, আমার প্রাইমারি যে পাসিং করা বা গোল করা, কিক করা, এগুলো যদি না শিখি, আমি যদি সরাসরি স্কিলসে চলে যাই, আমাকে কেউ কখনো খেলায় না, আমি ফুটবলটা এখন শিখতে পারবো। এরকম ভাবে আমরা ভুল করি, আমরা গ্রামার দিয়ে শুরু করি এবং এটাতে অনেকগুলো সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যা, আমরা ভয় পেয়ে দেখি, ঠিক আছে? টেন্স তো সোজা, আপনারা হয়তো অনেকে এখানে আছে টেন্স নিয়ে ভয় পান, আমাদের টেন্স নিয়ে একটা ক্লাস আছে, এত সোজা টেন্সটা, আপনারা যখন ক্লাসটা করেন তখন আপনারা বুঝতে পারবেন কেন আপনারা ভয়। সেই সময় আপনাদেরকে সাবজেক্ট ম্যাথ বা হচ্ছে অন্যান্য সাবজেক্টের মতো ইংরেজিটা খুবই কঠিন একটা সাবজেক্ট। ইংরেজি সবাই পারেন, এটা একটা কথা আছে, ইংরেজি সবাই পারেন। এই কথাগুলো বলে আপনাকে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং গ্রামারটা যখন আপনি দেখছেন, ন্যারেশন দেখছেন, আপনি তখন ভয় পেয়ে যেতেন, বাপ এগুলো কিভাবে করবো, ঠিক আছে? তো এইগুলো ভয়টা ঢুকতে ঢুকতে তারপর আপনার ইংরেজির প্রতি যে একটা আগ্রহ থাকে শেখার ক্ষেত্রে, সে আগ্রহটা আপনার মরে যায়। ইভেনচুয়ালি কি হয়, ইভেনচুয়ালি আপনার ইংরেজিটা শেখা হয়, গ্রামার তো হয় না, ইংরেজিটা শেখা। সো আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের মধ্যে সেই পারসিভ নলেজটা, অর্জিত জ্ঞান যেটাকে বলে, বা আশেপাশে মানুষের বলা যে কথাটা আছে, সেই কথাটাকে আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায়, এবং সেটা কিভাবে আমরা শুধুমাত্র এই কোর্সটার মাধ্যমে জানবো। হ্যাঁ, এই কোর্সে আমাদের কিছু গ্রামার আছে, সেটা শুধুমাত্র গ্রামার শেখার জন্য না, সেটা আপনি কিভাবে ইংলিশটাকে সুন্দর করে বলতে পারেন, আপনার স্পিকিংটাকে ইমপ্রুভ করার জন্য, আপনাকে কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করার জন্য মূলত আমরা গ্রামারটা রেখেছি। এবং বেশি আমরা গ্রামার রেখিনি, শুধুমাত্র ভার্ব, তারপর হচ্ছে যে সেন্টেন্স ফরমেশন বা সেন্টেন্স মেকিং, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, শুধুমাত্র 5টা গ্রামার রেখেছি, যেটা আপনার সবচেয়ে বেশি দরকার। সো যেটা বলছিলাম, এটা হচ্ছে কথা যে আপনাদের যে পারসিভ নলেজটা আছে সেটা সর্বপ্রথম করতে হবে। এখন ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট গেল, পারসিভ নলেজটা আমরা দূর করলাম। এখন আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের ইংরেজিটা আমরা শিখবো কিভাবে। আমরা বুঝলাম, ঠিক আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট ঠিক করলো, ইংরেজি গুলো ছিল সেগুলো দূর করলো। এবার আমাদেরকে যে মেকানিজম গুলো কি, ঠিক আছে, টেকনিক্স, মেকানিজমস, রুলস, অথবা টুলস, অথবা স্ট্র্যাটেজিস, ট্যাকটিক্স, অনেক ওয়ার্ড আছে আমি বলতে পারি। তো এইগুলো কি, যেগুলোর মাধ্যমে আমরা ইংলিশটা ইমপ্রুভ করতে পারবো অথবা আমরা শিখতে পারবো। প্রথম এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট মেকানিজম যেটা আছে সেটা হচ্ছে যে লার্ন থ্রু ইমিটেশন। লার্ন থ্রু ইমিটেশন, আপনারা হয়তো এটা অনেক বইতে দেখতে পারেন, অনেক জায়গায় আর্টিকেল, ব্লগস, অনেক জায়গায় হয়তো দেখতে পারেন। অনেকে এটাকে সাপোর্ট করে, অনেকে করে না, কিন্তু আমার চোখে আমি আমার স্টুডেন্টকে এটা অনেক বেশি সাজেস্ট করেছি এবং তারা আমাকে এটা রেজাল্টটা কিরকম সেটা আমাকে বলেছে। সো আমি এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদেরকে বলছি, লার্ন থ্রু ইমিটেশন যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইফেক্টিভ একটা টেকনিক। লার্ন থ্রু ইমিটেশন, আমি একটু ব্যাখ্যা করছি এটা। লার্ন থ্রু ইমিটেশন, ইমিটেশন শব্দের অর্থ কি কেউ আমাকে বলতে পারে? ইমিটেশন ভাবটা হচ্ছে ইমিটেট করা, আর নাম হচ্ছে ইমিটেশন। কেউ কি আমাকে বলতে পারেন যে ইমিটেশন অর্থটা কি? আচ্ছা, কেউ পারছে না। ইমিটেশন মানে হচ্ছে নকল করা। ইমিটেশন মানে কি? নকল করা। IMITATION, ইমিটেশন। ইমিটেশন অর্থ নকল করা। সো নকল করার মাধ্যমে শিক্ষা, ব্যাপারটা কি? ব্যাপারটা অনেকের কাছে নতুন হতে পারে। লার্ন থ্রু ইমিটেশন, ঠিক আছে? থ্রু মানে হচ্ছে মাধ্যমে বা দ্বারা। সো নকল করার মাধ্যমে শেখা, ইংরেজি শেখা। সো লার্ন থ্রু ইমিটেশন ব্যাপারটা খুবই ইউনিক একটা টেকনিক এবং ইফেক্টিভ একটা টেকনিক। সেটা কিরকম আমি বলছি। সো আপনি কিভাবে ইমিটেট করে শিখবেন? সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার আশেপাশে যদি ইংলিশে ফ্লুয়েন্ট কোনো স্পিকার থাকে, আপনার আশেপাশে, বাড়ির আশেপাশে বা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যদি ইংরেজির কোনো ফ্লুয়েন্ট স্পিকার থাকে,
তবে আপনি এডিক্টিভটা তার মাধ্যমে ফলো করতে পারেন। আপনি কিভাবে কাজটা করবেন? সর্বপ্রথম যদি ফ্লুয়েন্ট স্পিকার থাকে, যদি না থাকে তাহলে কি করবেন? আপনার ইউটিউবে কোনো একটা ভিডিও চালু করবেন। ইউটিউবে কোনো একটা ভিডিও চালু করবেন, সেটা হচ্ছে যে ধরেন একটা ইন্টারভিউ বা হচ্ছে যে একজন সেলফ ইন্ট্রোডাক্টরি ভিডিও, কোন একজন তার ইন্ট্রোডাকশন দিচ্ছে বা কোন একজন একটা ব্লগ করছে, ঠিক আছে, সেরকম একটা ভিডিও আপনি চালু করবেন। সো চালু করার পর আপনি যেটা করবেন, ওই ব্যক্তিটা আপনার স্ক্রিনে বা আপনার সামনে বসে থাকা ব্যক্তিটা যেটা বলছে সেটা আপনি রিপিট করবেন উইথ ইমিটেশন। কিরকম আমি বলছি, সাপোজ উনি বলছেন যে আই এম রিডিং, ঠিক আছে, উনি বলছে এখানে আই এম রিডিং, আপনি বলবেন হি ইজ রিডিং। অথবা বলছে যে আই এম জন, আই এম ফ্রম ক্যালিফোর্নিয়া, স্যার আই স্টাডি ইন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস বস্টন, এগুলো বলছে অনেক। সো আপনি ওনাকে ইমিডিয়েট করে এভাবে বলবেন যে হি ইজ জন, হি লিভস ইন ক্যালিফোর্নিয়া, হি স্টাডিজ ইন ইউনিভার্সিটি অফ বস্টন। এভাবে আপনি ওনাকে ইমিডিয়েট করবেন। তো আপনারা যদি এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে একটা ব্যাপার চেঞ্জ করেছি। সে বলেছে আই এম জন, আমি বলছি হি ইজ জন। সো উনি বলছে আই এম জন, আপনি যখন ইমিটেট করবেন তখন আপনি কি করবেন? আপনি ওনাকে থার্ড পার্সনে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? সাপোজ আপনি তাকে পরিচয় করে দিচ্ছেন কারোর সাথে, এভাবে আপনি তার সাথে কথা বলবেন, ইমিডিয়েট এভাবে করবেন। সাপোজ আপনি আমাকে বললেন যে আই এম রিঙ্কু, ঠিক আছে, তখন আমি যখন ইমিডিয়েট করব, আমি বলবো হি ইজ রিঙ্কু। আপনি বললেন যে আই লিভ ইন নোয়াখালী, আমি বলবো হি লিভস ইন নোয়াখালী। বুঝতে পারছেন? তো এরকম ভাবে আপনি তাকে ইমিডিয়েট করবেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, বা থার্ড পার্সন যে নাম্বার থাকবে না কেন সেই নাম্বারে আপনি তাকে ইমিডিয়েট করবেন। এখন আচ্ছা, আগে আপনারা আমাকে বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা কথা। তো আমাকে কি একজন বলুন যে ইমিটেশন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আপনারা যদি বুঝতে পারেন আমি প্রশ্ন করবো তাহলে, কারণ আমাকে প্রশ্ন করতে হবে বোঝার জন্য যে আপনারা বুঝতে পারছেন। ফাতিহা নূর, আপনার মাইকটা একটু আনমিউট করুন, আমি আপনাকে প্রশ্ন করছি। জি স্যার। ওকে, আমি ধরেন স্ক্রিনে আছি, আমি তো আপনার স্ক্রিনে আছি অবশ্যই। আমি একটা কথা বলছি, ঠিক আছে, আপনি সেটাকে ইমিটেট করবেন আমি যেভাবে বলছি সেই ওয়েতে, ঠিক আছে? ওকে স্যার। ওকে তো স্যার। মাই নেম ইজ মোহাম্মদ জুবায়ের, মাই নেম ইজ মোহাম্মদ জুবায়ের। হি ইজ মোহাম্মদ জুবাইর। হয়েছে? কেউ ওনাকে সংশোধন করে দিবেন? His name is Mohammad Jubair. His name is Mohammad Jubair. Excellent, Tanvir Hassan. My name is Mohammad Jubair. His name is Mohammad Jubair. So ফাতিহা নূর, আবার চেষ্টা করুন। I was born and raised in Noakhali, but now live in Rajshahi. স্যার প্লিজ আরেকবার বলবেন, কথাটা ডিস্টার্ব হচ্ছে। I was born and raised in Noakhali, but now live in Rajshahi. হি ইজ বর্ন, স্যার সরি আমি আসলে বুঝতে পারতেছি না, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি স্কিপ করছি, আমি অনেকজনের কাছে যাচ্ছি। মিস ডালিয়া সুলতানা রুবি, আপনি আনমিউট করুন প্লিজ। জি ভাইয়া। ভাইয়া কথা শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, আমাকে মনে হয় মিউট করে দিয়েছিল কেউ একজন। তো আমি যেটা বলছিলাম যে মিস ফাতিহাকে আমি যে কথাটা বলেছিলাম, যে সেন্টেন্সটা বলেছিলাম, জি সেটা ভাইয়া। আমাকে ইমিডিয়েট করুন। I was born and raised in Noakhali, but now live in Russia. He was born and raised in Noakhali, but now live in Rajshahi. But now lives in Russia. একটা বলছিল সেটা হচ্ছে সরি live, সরি ঠিক আছে, lives হবে এটা, যেহেতু এখানে সবকিছু থার্ড পার্সনে আছে। সো জি হ্যাঁ, ভাইয়া। অসাধারণ হয়েছে। আমি নেক্সট যাব হচ্ছে যে মিস্টার মেজবাউদ্দিনের কাছে। আমি কিন্তু ক্রোনোলজিক্যালি যাচ্ছি, আমি র্যান্ডমলি যাচ্ছি। মিস্টার মেজবাউদ্দিন বা মেজবাউদ্দিন, Sir, তাড়াতাড়ি করবেন আপনি একটু। I've done it myself. I have done it myself. I have done it myself. পারছেন না? he had done it himself. আবার বলুন। He have done it himself. He have হবে না, he has হবে। He has. Okay. she, it এবং হচ্ছে যে
যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম, এগুলা হলে অবশ্যই আপনার ভার্বের শেষে এস বা ইয়েস হয় অথবা হ্যাজ হবে, হ্যাভ হবে না। সো হি হ্যাজ ডান ইট হিমসেলফ, অনেক সুন্দর হয়েছে। হিমসেলফ আপনি করেছেন, এটা এক্সিলেন্ট ছিল। ভাইয়া আমি তারপর একটু হচ্ছে ইন্টারাপ্ট যে করছি। ভাইয়া ভাইয়া আর 3 মিনিট পরে আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে, সবাই যেন আবার রিজয়েন করে। ওকে, সবাই আবার জয়েন করবেন যখন মিটিংটা কেটে যাওয়ার পর। এরপর আসেন মিস্টার রুবেল। মিস্টার রুবেল, আপনাকে আনমিউট করুন। জি স্যার। So I am a father of 3 children. I am a father of 3 children. 3 children. I am father of 3 children. এটা I am a he father of 3 children. he has a father of 3 children. আবার বলুন। আমি I am বলেছি, আমি I have বলিনি। কেউ রুবেলকে সাহায্য করতেছেন এখানে? He was father of 3 children. এখনো হয়নি। Sorry. Sir, he is a father of 3 children. He is a father of 3 children. Excellent. Miss Darius Sultana. So আপনি এখানে আপনি বলেছেন কি he was, ঠিক আছে? he was বলেছিলেন মনে হয়। So was হবে না, এখানে is হবে। আমি বলছিলাম I am a father of 3 children, আপনি বলবেন he is a father of 3 children। যখন আমি পাস্টে বলবো তখন আমি পরে ওই সিঙ্গুলার ভার্ব হবে। আচ্ছা আচ্ছা ভাই, হি হ্যাজ 3 চিলড্রেন বললে হয় না? বলতে হয়, সেটা আপনার মতো, কিন্তু আমি যেহেতু বলছি এখানে ইমিটেট করা মানে হচ্ছে নকল করা। আমি যেভাবে বলবো আপনি সেভাবে বলবেন, শুধুমাত্র আপনার ফর্মস বা চেঞ্জ করে, পার্সন গুলো চেঞ্জ করে, ঠিক আছে? সো এটা হচ্ছে যে ইমিটেশন, এভাবে আপনি ইমিটেট করবেন। আমি যখন পাস্টে বলবো আপনাকে পাস্ট ইমিটেট করতে হবে। আই লিভড ইন নোয়াখালী, আমি নোয়াখালীতে বাস করেছিলাম। হি লিভড ইন নোয়াখালী, সে নোয়াখালীতে বাস করেছিল। তো আপনি এভাবে, আমি যখন পাস্ট চেঞ্জ করব, টেন্স চেঞ্জ করব, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করব, আপনি সেভাবে চেঞ্জ করে আমাকে ইমিটেট করবেন। সো এটা হচ্ছে ইমিটেশন। আশা করছি ইমিটেশনে আপনাদের কোনো সমস্যা নেই। এই ইমিটেশনটা যখন আপনি করবেন, আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। প্রথমত আপনি যখন একেবারে শুরুর পর্যায়ে আছেন, আমরা কিন্তু ইংলিশ শেখার ক্ষেত্রে 3টা পর্যায়ে থাকি, ইজি, মিডিয়াম এন্ড হার্ড, ঠিক আছে? আরেকটা ওয়ার্ড হচ্ছে যে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। অনেক ভাই ওয়ে একটা কথা আছে। ছিল, আমরা কি ইউটিউবে ইন্টারভিউ ভিডিওগুলো দেখবো আর ডকুমেন্টারি ভিডিওগুলো দেখলে কি হবে? এনি টাইপস অফ ভিডিও যেখানে আপনি এই ধরনের কথা পাবেন, একজন তাকে পরিচয় করিয়ে দিচ্ছে বা একজন কোন একটা কিছু নিয়ে কথা বলছে, বুঝতে পারছেন? অথবা আপনি একটা মুভি দেখছেন, আপনার তো অ্যাভেঞ্জার্স তো দেখেন, অথবা যে কোনো একটা মুভি দেখছেন, ঠিক আছে? শাটার আইল্যান্ড বা ক্রিস্টোফার নোলান একটা মুভি দেখছেন, শাটার আইল্যান্ড, তখন সেখানে আপনার অ্যাক্টর প্রোটাগনিস্ট সাথে বা কিছু একটা বলছে, তখন আপনি সেটাকে ইমিটেট করলেন, তার মতো করে বললেন, জাস্ট ফর্মস বা এবং পার্সনসটা চেঞ্জ করে। উনি ফার্স্ট পার্সনে বলছেন, তো যেটা নিয়ে বলছিলাম, প্রথমত আপনি একটা সেন্টেন্স বাই সেন্টেন্স আপনি ইমিটেট করবেন, তারপর 2-3টা সেন্টেন্সকে একসাথে, ঠিক আছে? এই যে বললাম যে মোহাম্মদ জুবায়ের, মাই নেম ইজ মোহাম্মদ জুবায়ের, আই লিভ ইন ক্যালিফোর্নিয়া, আই স্টাডি ইন ইউনিভার্সিটি অফ বস্টন, ঠিক আছে? এভাবে আপনি যখন 3টা সেন্টেন্স বললাম, তারপর আপনি আমাকে কিভাবে ইমিটেট করবেন? হি ইজ মোহাম্মদ জুবায়ের, হি লিভস ইন ক্যালিফোর্নিয়া, হি স্টাডিজ ইন ইউনিভার্সিটি অফ বস্টন। এভাবে 3টা সেন্টেন্স একসাথে বলেন আপনি। এটা হচ্ছে মিডিয়াম। ইজি কি? সেন্টেন্স বাই সেন্টেন্স। মিডিয়াম হচ্ছে যে 3-4টা সেন্টেন্স বা 5-6টা সেন্টেন্সকে একসাথে ইমিটেট করা। 3-4টা সেন্টেন্স একসাথে শুনলেন, একসাথে শোনার পরে ইমিটেট করবেন। এরপরে হচ্ছে যে আপনার হার্ড হচ্ছে আপনি পুরো গল্পটা শুনবেন, পুরো স্টোরিটা শুনবেন, পুরো কাহিনীটা শোনার পর আপনি সম্পূর্ণ কাহিনীটা নিজের ভাষায় অথবা আপনি ওভাবে ইমিটেট করবেন। চাইলে নিজের ভাষায় ইমিটেট করতে পারেন, অথবা আপনি যেভাবে বলা হয়েছে সেভাবে আপনি ইমিটেট করতে পারেন। তবে এটা ভালো হয় যে আপনি নিজের ভাষায় গল্পটা শোনার পর আপনি নিজের ভাষায় ইমিটেট করেন, যে গল্পটার মূল অর্থটা কি বা এটা কি বলতে চাচ্ছে। সো এটা হচ্ছে একটা ওয়ে। তো ইজি, মিডিয়াম এন্ড হার্ড, এই 3টা ওয়ে পার করার পর ইনশাআল্লাহ আপনাদের ইমিটেশনের মাধ্যমে যে লার্নিংটা আছে সেটা আপনারা দক্ষ হয়ে যাবেন, বুঝতে পারছেন? সো লার্ন থ্রু ইমিটেশন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ। এটা অনেকগুলো কারণে ইফেক্টিভ। ফার্স্ট অফ অল, এখানে আপনার গ্রামারটা স্ট্রং হয়। কিভাবে স্ট্রং হয় আমি আপনাদেরকে বলছি। যেমন আমি বললাম আই লিভ ইন নোয়াখালী, তো আপনি যখন আমাকে ইমিটেট করছেন, আপনি বললেন যে হি লিভস ইন নোয়াখালী, তো আপনার মধ্যে এখানে একটা গ্রামাটিক্যাল সেন্স কাজ করছে, ঠিক আছে? আপনি হি লিভ না বলে হি লিভস বলছেন, এর মাধ্যমে আপনার কি গ্রামারটা স্ট্রং হচ্ছে। সেকেন্ড অফ অল,
আপনি যখন আমাকে ইমিডিয়েট করলেন, আপনার স্পিকিং এ যে ফ্লুয়েন্সি আছে সেটা বাড়ছে, ঠিক না? আপনি যখন এইভাবে, আমি যখন 3-4টা সেন্টেন্স একসাথে বললাম, আপনি এভাবে আমাকে ইমিডিয়েট করছেন, আপনার ফ্লুয়েন্সিটা বাড়লো। সো এটার মাধ্যমে আপনি ইডিয়মস, এক্সপ্রেশনস, অনেকগুলো ফ্রেজেস, সেন্টেন্স ফরমেশনস অনেক কিছু আপনি শিখতে পারছেন। সো দ্যাটস ওয়াই আমি বলবো, সাজেস্ট করবো যে আজকে থেকে এটার জন্য কোনো পার্টনারের প্রয়োজন নাই। লার্ন থ্রু ইমিটেশন যেটা আছে, কোনো পার্টনারের প্রয়োজন নেই। স্ক্রিনে বসে আছেন, স্ক্রিনে বসে কোনো মুভি থেকে এটা দেখে দেখে শিখতে পারেন, ইমিটেট করতে পারেন। সো লার্ন থ্রু ইমিটেশন আজকে থেকে আপনারা ফলো করবেন। আমি এবার নেক্সট যে টপিক আছে সেটাতে যাচ্ছি। নেক্সট আমাদের হচ্ছে যে ফ্লুয়েন্সি। আমরা কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে কথা বললাম। এখন কমিউনিকেটিভ ইংলিশের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনার ফ্লুয়েন্সি। এখন দেখেন, ফ্লুয়েন্সি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে। কিরকম ভুল ধারণা? যে আমরা অনেকে মনে করি ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে কি, স্পিডলি কথা বলা, দ্রুত গতিতে কথা বলা, ঠিক আছে, টকিং ফাস্ট, টকিং স্পিডিলি। আসলে কি এটা ফ্লুয়েন্সি? আমাদের কোচিং সেন্টার, আমি বিভিন্ন কোচিং সেন্টার দেখেছি যে ফ্লুয়েন্সি নিয়ে যখন বলে তখন বলে যে ইউ হ্যাভ টু স্পিক ফাস্ট, ঠিক আছে, ইউ হ্যাভ টু স্পিক স্পিডিলি। অনেকে এরকম করে বলে, অনেক শিক্ষক আমি বলতে শুনেছিলাম। এটা আসলে ভুল একটা কথা। ফ্লুয়েন্সি মানে কখনোই জোরে বা হচ্ছে তাড়াতাড়ি কথা বলা না, দ্রুত কথা বলা। তাহলে ফ্লুয়েন্সি মানে কি? ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে আপনি যখন কথা বলছেন, আপনার কথা শুনে কেউ একজন মনে করবে না যে আপনি সেন্টেন্স যখন বলছেন তখন এগুলো আলাদা আলাদা মনে হবে না, মনে হবে সবকিছু আপনি একসাথে বলছেন। যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো বলার সময় আপনাদের কিন্তু কখনো মনে হয়েছে যে আমি একটা কথা এখানে বলছি আর একটা কথা এখানে বলছি? মনে হচ্ছে না, কেননা আমি একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স লিঙ্ক করে কিছু একটা আমি বলছি। তো এটার কারণে আমার মধ্যে ফ্লুয়েন্সিটা আছে। আর ইংরেজিতে ফ্লুয়েন্সিটা এরকম যে ফ্লোয়িং লাইক আ ওয়াটার ইন দ্য রিভার। আমি যেটা বলি, ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে ফ্লোয়িং লাইক আ ওয়াটার অর লাইক ওয়াটার ইন দ্য রিভার। নদীতে যেমন পানিটা এবং পানির ফ্লোটা যেরকম স্মুথ থাকে, খুবই সুন্দরভাবে পানিটা কিন্তু চলাচল করে, প্রবাহ করে নদীর মধ্যে। তো আপনাদের ফ্লুয়েন্সিটা হতে হবে এরকম, বুঝতে পেরেছেন? আপনারা এরকম না যে প্রথমে আই এম মিস্টার রিঙ্কু, আই এম রিঙ্কু, দেন এভাবে এই যে করা হচ্ছে, এভাবে যদি আপনি করেন তাহলে আপনার ফ্লুয়েন্সি নাই। আপনি হেজিটেট করতে পারবেন না। হেজিটেশন মানে কি? এই যে কথার মাঝখানে থামা, থেমে হচ্ছে তারপর চিন্তা করা, ঠিক আছে? থিঙ্কিং সাউন্ড করতে পারবেন না। থিঙ্কিং সাউন্ড মানে কি? ঠিক আছে, এগুলো মানে হচ্ছে থিঙ্কিং সাউন্ড। মানে কি, যখন কেউ একজন আপনার সাথে কথা বলছে সে বুঝতে পারবে যে আপনি কিছু একটা ভাবছেন, বুঝতে পারছেন? আপনাদেরকে এগুলো থেকে গেট রিড করতে হবে, এগুলো থেকে ওভারকাম করতে হবে। এগুলো যদি ওভারকাম করতে পারেন তারপরে আপনার ফ্লুয়েন্সিটা আসবে। আমি কি বললাম, ফ্লুয়েন্সি মানে এইটা না যে স্পিক ফাস্ট অর স্পিক স্পিডিলি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে টকিং ফ্লুয়েন্টলি অর টকিং ইন আ ফ্লো, একটা ফ্লোতে কথা বলা, একটা প্রবাহতে কথা বলা। আপনি যখন কথা বলছেন আপনার সেন্টেন্স গুলো স্ক্যাটার্ড হতে পারবেন, আলাদা আলাদা মনে হবে, তাহলে আপনার মধ্যে ফ্লুয়েন্সি আসবে। এখন কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, যারা মিউট করবেন তারা প্লিজ মিউট করবেন। এখন ফ্লুয়েন্সিটা আমি কিভাবে আনবো? প্রশ্ন হচ্ছে যে ফ্লুয়েন্সি আনার জন্য অনেক টিপস আছে, অনেক ইউটিউব থেকে শুরু করে ব্লগস, অনেক জায়গায় অনেক ভালো টিপস আছে। আমি এখান থেকে বেস্ট কয়েকটা টিপস দিব যেগুলোর মাধ্যমে আপনারা ফ্লুয়েন্সিটা বিল্ড আপ করতে পারেন। আমি ফ্লুয়েন্সির উপর বেশি জোর দিচ্ছি না এই কারণে, কারণ আমার ফ্লুয়েন্সি আমার ক্ষেত্রে খুব একটা প্রয়োজন। আমার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে কনভারসেশনাল ইংলিশ, ঠিক আছে? কনভারসেশনাল ইংলিশ মানে হচ্ছে যে আমি একজনের সাথে কনভার্স করতে পারবো, কমিউনিকেট করতে পারবো। দ্যাটস এনাফ ফর মি। সো ফ্লুয়েন্সি যদি কেউ শিখতে চান তার জন্য কয়েকটা টিপস আছে। সর্বপ্রথম টিপস, আপনাকে অবশ্যই অ্যারাউন্ড 700 আওয়ার আপনাকে ব্যয় করতে হবে ইংরেজির পিছনে। অ্যারাউন্ড 700 আওয়ার্স ব্যয় করতে হবে। আবার বলছি, আপনি যদি ফ্লুয়েন্সি শিখতে চান, ফ্লুয়েন্সি গেইন করতে চান, অবশ্যই আপনাকে 700 আওয়ার্স, অ্যারাউন্ড 700 আওয়ার্স ব্যয় করতে হবে। এটা একটা সাইন্টিফিক ঘন্টা। আমরা হয়তো বা বলি যে 6 মাসের মধ্যে ইংরেজি শেখা, 1 বছর ইংরেজি শেখা, 2 মাসে ইংরেজি শেখা। এটা আসলে ভুল একটা কথা, ঠিক আছে? কিন্তু আমরা বলি এটা, কারণ আমরা যদি বলি যে এত ঘন্টা ইংরেজি শেখা, 700 ঘন্টা ইংরেজি শেখা বা 200 ঘন্টা ইংরেজি শেখা, এটা শুনে অনেকেই আসবে না, অথবা এই জিনিস শব্দটা কেমন উইয়ার্ড মনে হয়। তো আমরা এই কারণে 2 মাস 5 মাস শব্দটা ব্যবহার করি। তো 2 মাস 5 মাস শব্দটা এই কারণে ভুল, কারণ আমরা কি 5 মাস ধরে কি ইংরেজিতে কথা বলি না। আমরা কি বলি যে আজকে আধা ঘন্টা কথা বললাম, কালকে 1 ঘন্টা, পরশু 1 ঘন্টা, এইভাবে আমরা কথা বলি। আমরা তো একটা দিনের মধ্যে পুরোটা দিন কথা বলি। তো এই ক্ষেত্রে 2টা মাস এই কারণে ভুল। আপনাকে ইংরেজি শিখতে হবে ঘন্টা মাফিক, নট মাস মাফিক। আপনি মাস মাফিক কখন ইংলিশ শিখতে পারবেন? আপনাকে ঘন্টা মাফিক ইংলিশ শিখতে হবে। প্রতিদিন আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যতক্ষণ আপনি সময় পারেন ততক্ষণ আপনি সময় দিবেন ইংরেজির পিছনে।
এখন আপনি যদি কনভারসেশন ইংলিশ শিখতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো প্রতিদিন অ্যাটলিস্ট 30টা মিনিট প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, স্পিকিং প্র্যাকটিস অর ডিসকাশন, এগুলোর মাধ্যমে, গ্রামারের জন্য 5 থেকে 10 মিনিট, এগুলোর মাধ্যমে আপনি 30টা মিনিট প্রতিদিন ব্যয় করবেন। এই 30টা মিনিট ব্যয় করলে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের মধ্যে আপনার কনভারসেশনাল ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশ যেটা সেটা আপনি গেইন করতে পারবেন। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের জন্য। এখন ফ্লুয়েন্সির জন্য বলি, যাদের ফ্লুয়েন্সি প্রয়োজন তারা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি 700 ঘন্টার কথা বললাম, এই 700 ঘন্টা কোথায় ব্যয় করতে পারেন? প্রথম টিপস হচ্ছে যে রিড আউট লাউড। রিড আউট লাউড মানে কি? আপনি নিউজ পেপার বা হচ্ছে যে কোনো কিছু যখন সামনে পান, একটা টেক্সট সামনে পাচ্ছেন, সেই টেক্সটটা আপনি শব্দ করে অথবা জোরে আপনি উচ্চারণ করে পড়বেন, শব্দ করে আপনি পড়বেন। এটা যখন আপনি পড়লেন তখন আপনার অনেকগুলো বেনিফিট হবে। প্রথম বেনিফিট কি? আপনি আপনার যখন কোনো শব্দ উচ্চারণে ভুল হচ্ছে, কোনো ওয়ার্ড প্রোনাউন্স করতে আপনার ভুল হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে ওয়ার্ডে আমার প্রবলেম আছে। ঠিক আছে? এটাকে বলে প্রবলেম ওয়ার্ড। তো আপনি যে ওয়ার্ডগুলোতে আপনার প্রবলেম আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন, এখন সেগুলোতে আপনি জোর দিতে পারছেন। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার ব্রেইনের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে। আই এম ওয়ান্ডারিং, এই যে আই এম ওয়ান্ডারিং যে কথাটা আছে, আপনি কখনো এই ওয়ান্ডারিং বলবেন না যদি আপনি আই এম ওয়ান্ডারিং 10 বার বা 20 বার টানা বলতে থাকেন। কারণ আপনি যখন আই এম ওয়ান্ডারিং 10 বার বা 20 বার বলছেন, তখন আপনার মাথার মধ্যে একটা স্ট্রাকচার ঠিক হয়ে যাচ্ছে বা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। তো আপনার ব্রেইনে আপনি যখন ওই স্ট্রাকচারটাকে ভেঙে ফেলতে চাইবেন, তখনই কিন্তু আপনার ব্রেন আপনাকে বাধা দেবে, প্রিভেন্ট করবে। তো এই কারণে আপনার রিড আউট লাউড ওয়ান অফ দ্য বেস্ট অর ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে ফ্লুয়েন্সি শেখার জন্য বা ইংলিশ শেখার জন্য। সো যেটা করবেন, রিড আউট লাউড এন্ড টাইম ইউরসেলফ। মানে হচ্ছে যে আপনি যখন ইংলিশে কথা বলছেন, জোরে বলবেন এবং সাথে একটা স্টপ ওয়াচ বা টাইমার রাখবেন। একটা টেক্সট, বিবিসির, সিএনএন বা আল জাজিরা কোনো একটা নিউজ আপনি কত মিনিটে পড়ছেন সেটা আপনি দেখবেন। প্রথমে দেখবেন যে আপনি 2 মিনিটে পড়ছেন, তো প্রথমে পড়লেন 2 মিনিটে, আবার পড়লেন। এবার চেষ্টা করবেন যে আপনার আগের টাইমটাকে বিট করা। আগে তো 2 মিনিটে পড়ছেন, এবার চেষ্টা করবেন 1 ঘন্টা 40 সেকেন্ডে পড়ার। ঠিক আছে? এবার 1 ঘন্টা 40 সেকেন্ডে পড়লেন, আবার পড়লেন, তৃতীয়বার পড়লেন, এবার চেষ্টা করবেন যে আবার আপনার টাইমটাকে বিট করা। এভাবে করতে করতে আপনার হবেটা কি, যে আপনার ফ্লুয়েন্সি তো আসবেই এবং আপনার অনেক অনেক দক্ষতা হবে। সর্বপ্রথম হচ্ছে যে আপনি সেন্টেন্স ফরমেশন সহ শুরু করে ফ্লুয়েন্সি, আপনার প্রোনাউন্সিয়েশন, অনেকগুলো ব্যাপারে আপনার এখানে দক্ষতা আছে। আমি আপনাদেরকে কথা না বলে, থিওরিটিক্যাল কথা না বলে একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। একটু আমাকে সময় দিন। আমি একটা নিউজ খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা নিউজ আমি পড়ছি বিবিসি। আমি এমন টিপস আপনাদেরকে দিব যেগুলো আমি প্র্যাকটিস করি। তো বিবিসির যেটা আছে, আমি আপনাদেরকে যে টিপসটার কথা বললাম সেটা আমি ডেইলি প্রায় 2 থেকে 3টা আর্টিকেল আমি প্র্যাকটিস করি মাঝে মধ্যে। ডেইলি করা হয় না, কিন্তু মাঝে মধ্যে করা হয়, সময় পাওয়া না এই কারণে ডেইলি করা হয় না। সো মাঝে মধ্যে আমি 2-3টা আর্টিকেল আমি পড়ার চেষ্টা করি বিবিসি থেকে। আমি একটা আর্টিকেল আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সর্বপ্রথম টাইমিং করব কতক্ষণ আমি পড়লাম। সো আর্টিকেলটা হচ্ছে বিবিসি, আর আর্টিকেলের টাইটেল হচ্ছে যে Facebook board delays decision about Trump's possible return. Yes, Facebook board delays decision about Trump's possible return. So Facebook হচ্ছে যে ফেসবুক বোর্ড যেটা আছে বা ফেসবুক কমিটি বা টিম যেটা আছে, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত নিতে দেরি করছে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মনে হ্যাক করা হয়েছিল, আমি জানি না, নাকি ব্লক করা হয়েছিল বা ব্যান করা হয়েছিল, সেটাকে রিটার্ন করার জন্য তারা হচ্ছে যে দেরি করছে। ঠিক আছে? সেটা রিটার্নের সিদ্ধান্ত গ্রহণে তারা দেরি করছে। ওকে, আমি পড়ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। So Facebook oversight board has delayed its decision regarding former US President Donald Trump's possible return to Facebook and Instagram. Mr. Trump was banned from Facebook in January after the Capitol Hill riots. The board said the delay was due to the time it has taken to review over 9,000 public response to the cases. A decision was originally due by 20th April. In a statement on Twitter, the board said it would be a decision in coming 2 weeks. সো এই যে আমি এখানে 3-4টা সেন্টেন্স বললাম আপনাদের এখানে, এখন এই সেন্টেন্স গুলো বলতে আমার কত সেকেন্ড সময় ব্যয় হয়েছে। সর্বপ্রথমে একটা টাইমিং করব, স্টপ ওয়াচের মাধ্যমে বা টাইমারের মাধ্যমে। তারপর আমি আবার বলবো, চেষ্টা করবো যে আগের টাইমটাকে বিট করা। আগে যদি আমি 10 সেকেন্ডে বলি, এবার চেষ্টা করবো যে 9 সেকেন্ডে বলবো, 8 সেকেন্ডে বলবো। এভাবে আমি বিট করার চেষ্টা করবো। আমি আরেকটা ফ্রেজ আমি পড়ছি।
The ruling will be the biggest decision the oversight board has had to make since it started taking on cases last year. The board was set up to rule on difficult and controversial moderation decision made by Facebook. এখন দেখেন আমি যে এই যে যেভাবে বলছি এটা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় একটা রিডিং। এটাকে স্পিড রিডিং বলে ঠিকই, কিন্তু এটা সবচেয়ে অপছন্দনীয় একটা রিডিং, কারণ এখানে এই যে প্রথমত আমি আমতামতা করছি, কখনো আমি নিজেকে কথা বলার সময় আমতামতা করতে পছন্দ করি, ঠিক আছে? আর এটা কখনোই আপনার একটা রাইট ওয়ে না কথা বলার জন্য। আমি যদি একজনকে একটা সংবাদ শোনাই, আমি যদি তাকে এইভাবে বলি তার রুলিং উইল বি দ্য বিগেস্ট ডিসিশন দ্য ওভারসাইট বোর্ড, এইভাবে যদি বলি সে কিছু বুঝতে পারবে না, সে আমার কথাও শুনবে। তো আমাকে কিভাবে বলতে হবে? ফ্লুয়েন্সি এই জায়গাটা ভুল করে, ইটস নট ফ্লুয়েন্সি, ইট ইজ ডেফিনেটলি নট ফ্লুয়েন্সি। সো ফ্লুয়েন্সিটা কিরকম আমি আপনাদেরকে বলছি। The ruling will be the biggest decision the oversight board has had to make since it started taking on cases last year. অথবা এভাবে বলতে পারেন the board was set up to rule on different or controversial moderation decision made by Facebook. এই যে আমি বিভিন্ন ফ্রেজের পর বিভিন্ন সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ফ্রেজ থাকে, ঠিক আছে? ঝাঞ্চার গুলো পরপর যে আমি থামছি, থেমে থেমে কথা বলছি এবং আমার কথার মধ্যে একটা ফ্লো আছে, এই ফ্লোটা হচ্ছে ফ্লুয়েন্সি। আরেকটা উদাহরণ দিচ্ছি। A comment that seems derogatory to Muslims in a post from a user in Myanmar removed for breaking hate speech rules was found not to be Islamophobic when taken in context. So আমি এখানে এই যে বিভিন্ন জাংচার মানে হচ্ছে বিভিন্ন পাঞ্চুয়েশন মার্ক আছে, বিভিন্ন ধরনের আপনার ইডিয়ম রিলেটেড কিছু অথবা এখানে জাংচার আছে, সেগুলো জায়গায় আমি থাকছি, থেমে থেমে তারপর আমি কথাটা বলছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ফ্লুয়েন্সি। আমরা যেটা মনে করি যে স্পিডলি কথা বলা, ফাস্ট কথা বলা, এটা ফ্লুয়েন্সি না। সো যেটা বললাম কিভাবে করতে হবে, যে টক আউট লাউড অথবা স্পিক আউট লাউড। যখন আপনি প্র্যাকটিস করছেন ডেইলি চেষ্টা করবেন যে একটা নিউজ পেপার নিয়ে, ইংরেজি বাংলাদেশে আছে বা ফরেন আছে, ঠিক আছে? বিজনেস স্ট্যান্ডার্ডস, ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন, বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, অনেকগুলো নিউজ পেপার আছে, আপনি অনলাইনে গেলে আপনি পাবেন। যে ঢুকে আপনি সেখানে, অথবা বাংলাদেশে ডেইলি স্টার আছে, সেখানে ঢুকে একটা আর্টিকেল সিলেক্ট করবেন, সেই আর্টিকেলটা এইভাবে পড়বেন। আমি শুরুর দিকে যেভাবে স্পিডলি পড়ছি সেটা এই কারণে পড়বেন, পড়লে আপনার শুরুর দিকটা হয়তো আপনি একটু আমতামতা করবেন, তারপর আপনার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমার এই ধরনের পড়া খুব একটা প্র্যাকটিস নেই, সেই কারণে আমার আমতামতা এখনো আছে, কারণ আমি দ্রুত পড়তে পারি না কোনো কিছু। তো প্রথমত এইভাবে বললেন, কিন্তু এভাবে যদি আপনার বেশি অসুবিধা, এটা ছেড়ে দেন, সুন্দর করে বুঝে বুঝে পড়েন, যেভাবে দ্বিতীয়বার আমি করেছিলাম, বুঝে বুঝে থেমে থেমে সুন্দর করে বুঝিয়ে বুঝুন, যেমন নিজেকে বুঝাচ্ছেন এমন ভাবে পড়েন, ঠিক আছে? সো স্পিক আউট লাউড অর টক আউট লাউড, এটা হচ্ছে একমাত্র টপ আপনার। আমি অনেকগুলো টেকনিক্স আছে, অনেকগুলো টুলস বা স্ট্র্যাটেজিস আছে, কোনোদিকে আমি যাচ্ছি না, শুধুমাত্র এটার কথা বলবো যে টক আউট লাউড আর স্পিক আউট লাউড, এটা একমাত্র আমি টেকনিকের কথা বলবো, ঠিক আছে? এখন আপনারা বলেন যে এই টেকনিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ, কারো যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক। আচ্ছা, কমিউনিকেশন একটা কথা হচ্ছে যে আমি যখন বলছিলাম ফ্লুয়েন্সির কথা বা কমিউনিকেশনের কথা, সো ফ্লুয়েন্সি বা কমিউনিকেশন যে কথাই আপনি বলেন না কেন, আপনি সুন্দর করে কথা বলতে হলে আপনাকে একটা কাজ মাস্ট করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কানেক্টিং সেন্টেন্স অর কানেক্টিং স্পিচ। আমি আবার বলছি, কানেক্টিং সেন্টেন্সেস অর কানেক্টিং স্পিচেস। আপনি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করছেন, একটা স্পিচের সাথে আরেকটা স্পিচ কানেক্ট করছেন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইংলিশে ফ্লুয়েন্সি আছে। এই যে আমি বললাম আই এম মোহাম্মদ জুবাইর, আই লিভ ইন ক্যালিফোর্নিয়া, আই স্টাডি অ্যাট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? I have been living here for like 10 years. So আমি যেভাবে বলছি, আমি কি কখনো থামছি এই কথাগুলো মাঝখানে? বা আমি কি এভাবে বলছি, hey I am Jubair, I live in California, then এই যে দেখেন আমি দ্বিতীয়বার যখন বলছি আই লিভ ইন ক্যালিফোর্নিয়া এবং আই এম জুবাইরের মাঝখানে আমি 2-3 বার এটা যদি আপনি করেন তাহলে বুঝতে হবে আপনার ফ্লুয়েন্সি আসে না। আমাদেরকে এই যে এগুলো দূর করতে হবে, ঠিক আছে? আমরা এই যে থিঙ্কিং সাউন্ড গুলো দূর করতে হবে। প্রথমে আমি যেভাবে বলেছিলাম, hey I am Mohammed Jubair, I live in California, I study in University of Boston and I have been living here for like 10 years or since 2010. আমি যখন দ্বিতীয় কথা এই কথাটা বললাম, এখানে আমার কোনো আটকানো ছিল না, কোনো আমতামতা ছিল না, কোনো মাম্বলিং ছিল না, হেসিটেশন ছিল না, কিছু ছিল না। সো আমাকে ইংলিশে এইভাবে কথা বলতে হবে এবং এভাবে কথা বলতে হলে আমাকে একটা জিনিস মাস্ট জানতে হবে, সেটা হচ্ছে যে লিঙ্কিং স্পিচেস অথবা কানেক্টিং স্পিচেস অথবা কানেক্টিং আপনার কানেক্টেশন বা লিঙ্কিং আপনার সেন্টেন্সেস।
সো আমি এখন তিনটা মাত্র টিপস দিব, তিনটা মাত্র, এখানে অনেকগুলো টিপস আছে গ্রামারের মধ্যে বা হচ্ছে কানেক্টিং স্পিচের মধ্যে। আমি তিনটা টিপস দিব যেগুলো আপনারা ডেইলি ফলো করতে পারেন। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে না, জাস্ট যখন কথা বলবেন ভাইয়া এগুলো বলছে, জাস্ট কথা বলার সময় এগুলো মনে করবেন, ঠিক আছে? জাস্ট তিনটা টিপসের কথা বলবো, যদি খাতা সামনে থাকে খাতা খুলবেন, আমি এগুলা কখনোই নোট দিতে পারবো না, এগুলো আমার কাছে এমনি আমি একটা ড্রাফট করেছিলাম, সো আমি এগুলো আপনাদেরকে প্লিজ দয়া করে নোট করতে পারবেন, আপনারা খাতা যদি সামনে থাকে আপনারা ওই খাতা থেকে নোট করবেন। ভাইয়া আরিফ হোসেন হাত তুলেছিল, উনি কি কিছু বলবে নাকি? মিস্টার আরিফ হোসেন কই? আচ্ছা হ্যাঁ বলুন প্লিজ। মিস্টার আরিফ কি কিছু বলতে চাচ্ছেন? কনভারসেশন ইংলিশের ক্ষেত্রে কি গ্রামাটিক্যালটাকে বেশি জরুরি? কনভারসেশন ইংলিশের ক্ষেত্রে গ্রামারটা বেশি জরুরি না, আবার একেবারে কমও জরুরি না। এটার প্রয়োজনটা বা এটার সিগনিফিকেন্সটা হচ্ছে মডারেট, মানে হচ্ছে যে আপনার প্রয়োজন আছে বা প্রয়োজন নাই এমন একটা অবস্থায় আছে, ঠিক আছে? আপনার গ্রামারটা জানা দরকার, কিছু কিছু গ্রামার জানা দরকার, যেমন পার্টস অফ স্পিচ আপনাকে অবশ্যই নাউন্স প্রনাউন্স এগুলো জানতে হবে। যদি আপনি প্রনাউন্স না জানেন আপনি অ্যাড্রেস করতে পারবেন। আবার অনেকেই আছে প্রনাউন্স না ছাড়াই অ্যাড্রেস করতে পারে। প্রনাউন্স গুলো কি, যে আপনি বিভিন্ন মানুষের যে আমাদের যে নামগুলো আছে, ঠিক আছে, নাম ব্যতীত যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো মূলত আমরা প্রনাউন। সো নাউন, প্রনাউন, তারপর হচ্ছে যে আপনার অন্যান্য যে গ্রামার গুলো আছে, সেন্টেন্সেস, টেন্সেস, ভার্বস, এগুলো আপনি অনেকে এগুলো ছাড়া ভালো ইংলিশে কথা বলতে পারে, আবার অনেকের এগুলো প্রয়োজন। তবে আমি সাজেস্ট করবো যদি আপনি শুদ্ধ ওয়েতে, রাইট ওয়েতে যদি কথা বলতে চান তাহলে আপনার এই কয়েকটা গ্রামার আপনাকে জানতে হবে। সো কনভারসেশন ইংলিশের ক্ষেত্রে গ্রামারটা প্রয়োজন আছে, তবে খুব বেশি প্রয়োজন। আশা করছি উত্তরটা পেয়েছেন। সো ফ্লুয়েন্সি বা কমিউনিকেটিভ ইংলিশের জন্য কানেক্টিং স্পিচটা খুবই জরুরি। কানেক্টিং স্পিচের জন্য তিনটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে আপনার ক্যাটিনেশন, আপনার হচ্ছে যে অ্যাসিমিলেশন এন্ড ইলিশন। ক্যাটিনেশন আমি আবার বলছি, আচ্ছা আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে ওকে ধন্যবাদ। সো ক্যাটিনেশন, জি অ্যাসিমিলেশন এন্ড শোনা ইলিশন। যাচ্ছে। ওকে, সো প্লিজ মিউট করবেন সবাই নিজেদেরকে। সো ক্যাটিনেশন, ইলিশন এন্ড অ্যাসিমিলেশন। সর্বপ্রথম ক্যাটিনেশন। ক্যাটিনেশনটা হচ্ছে, আমি প্রথমত বলছি লিঙ্কিং করা। লিঙ্কিং মানে হচ্ছে যে একটা ওয়ার্ডের সাথে পরবর্তী ওয়ার্ডটাকে লিঙ্ক করা, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্কিং। যেমন আমি একটা কথা বললাম যে ওই যে ওই দিন বলেছিলাম গুড ডে, আমি গুড ডে এর কথা বলছিলাম, এভাবে বলছিলাম গুড ডে, ঠিক আছে? অথবা আমি বললাম যে আপনারা বলেন যে হে প্লিজ সিট ডাউন, কত সুন্দর ভাবে মডেস্ট ওয়েতে বলছেন, হাম্বল ওয়েতে বলছেন, কিন্তু আমি এভাবে বলবো না। আমার একটা বন্ধু, আমি বললাম হে সিট ডাউন, কি বললাম? হে সিট ডাউন। আমি এখানে সিট ডাউন বলছি না, আমি এখানে সিট ডাউন বলছি। সো এটা হচ্ছে মূলত আপনার ক্যাটিনেশন, এবং এটা হচ্ছে মূলত লিঙ্কিং ওয়ার্ড। এবং ক্যাটিনেশন অনেকগুলো প্রকারভেদ আছে। সর্বপ্রথম হচ্ছে একটা কনসোনেন্টকে, একটা শব্দের শেষে কনসোনেন্ট সাউন্ডটাকে একটা ভাওয়েলের সাথে যুক্ত করা। আমি আবার বলছি, একটা ভার্বের শেষের কনসোনেন্টটাকে একটা ভার্বের শুরুর, সরি, একটা শব্দের শুরুর ভাওয়েলের সাথে যুক্ত করা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল। এখানে অ্যান এর শেষে কি আছে বলুন তো? সে শব্দের অ্যালফাবেটটা কি? আনমিউট করতে পারেন চাইলে, আনমিউট করে কথা বলতে পারেন, একদমই মিউট হয়ে থাকা দরকার না। অ্যান এর শেষে শব্দটা এখানে কি আছে বলেন আমাকে? অ্যান এর শেষে যে কনসোনেন্ট আছে এটা কি? N. অ্যানই আছে, এ এন। এখানে অ্যানটা হচ্ছে অ্যান এর পরের কনসোনেন্ট। আর পরবর্তী শব্দ যেটা অ্যাপল, অ্যাপলের শুরুতে আছে একটা ভাওয়েল, ঠিক আছে? ভাওয়েলটা কি? এ। আমি কি বলেছিলাম? একটা শব্দের শেষের কনসোনেন্ট এবং পরের শব্দের শুরুর ভাওয়েল দুটো যদি আমরা থাকে দেখতে পাই, তখন আমরা কি করব? কনসোনেন্টটাকে আমরা ভাওয়েলের সাথে যুক্ত করে দেব। কনসোনেন্টটাকে কি করব? আমরা ভাওয়েলের সাথে যুক্ত করে দেব। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে কি, অ্যান অ্যাপল, আমরা এভাবে বলবো অ্যান অ্যাপল, ঠিক আছে? ইট ইজ অ্যান অ্যাপল, ঠিক আছে? আই হ্যাভ অ্যান অ্যাপল। এই যে অ্যান অ্যাপল না বলে আমি কি বলছি? অ্যাপল, অ্যাপল। আমার সাথে প্র্যাকটিস করুন আপনারা, দয়া করে যারা পারেন সবাই এখন ই করতে পারেন, আনমিউট করতে পারেন নিজে। যাদের অসুবিধা নাই তারা ব্যতীত সবাই আনমিউট করেন, আমার সাথে প্র্যাকটিস করেন। এখানে কিছু এখানে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করেন। তো আমি যেটা বলছিলাম,
কনসোনেন্টকে আমার পরবর্তী ভাওয়ালের সাথে যুক্ত করে দেবো, জাস্ট আমরা ক্যারিড ওভার করে এখানে নিয়ে যাব। অ্যান অ্যাপল, An apple. এখানে কি হবে? অ্যান An অ্যাপল, apple. এভাবে বলবেন অ্যাপল, অ্যাপল, অ্যান অ্যাপল, ইট ইজ অ্যান অ্যাপল। An apple. ঠিক আছে, আই হ্যাভ অ্যান অ্যাপল, An হি হ্যাভ অ্যান অ্যাপল। An apple. বাকিরা কই? আমি তো 3-4 জন শুনতে পাচ্ছি, বাকিরা কি An কাজ apple. করছেন না? An apple. অ্যান অ্যাপল, An তারপর apple. হচ্ছে যে ইট ইজন্ট, An apple. ইট ইজন্ট, It isn't. ইট ইজন্ট, It ইট isn't. ইজন্ট, It It isn't. isn't. Citizen. it isn't my mistake, it isn't my mistake, It isn't. so It isn't. it isn't না, ই আমার সাথে বলুন, ই isn't, It isn't. Citizen. It isn't. it isn't না, আরে ভাই একজন করে বললে মানে ভালো হইতো। It একজন একজন করে isn't. বলতে ভালো তো। আচ্ছা, আমার তাহলে আমি মিস্টার আইফের সাজেশনটা নিচ্ছি, আমি একজন একজন করে যাচ্ছি। তো তো সরগোল হয়ে যাচ্ছে, এখানে তো এখন সরগোল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মিস্টার তাহলে মিস ইস্টারজাহান আমাকে বলুন, আমি উচ্চারণ করছি, আপনারা যারা মিউট করেছেন তারা আমার সাথে উচ্চারণ করবেন, ঠিক আছে, যাদের নিজেদেরকে শুনতে পান আপনারা। ইট ইজেন্ট উচ্চারণটা হবে প্রথমত ইটাকে আলাদা করে ফেলবো আমি, ই ইজেন্ট, TISNT, এটা কিন্তু স্পেলিংটা ঠিক না, তারপর আমি বলছি শুধুমাত্র প্রনাউন্সিয়েশন ঠিক করে। আবার ইট বলছি, ইট হবে না, এটা হবে ই, ইটা আলাদা করেন, তারপর টিজেন্ট, ই টিজেন্ট, an apple, an apple, it is an apple, ঠিক আছে। তো it is an apple, এটা গেল প্রথমটা। তারপর আর যেমন একটা আছে turn off the light, turn off the light, এখানে টার্নের শেষে এন্ডটা হচ্ছে কনসোনেন্ট এন্ড অফ এর শুরুর ওটা হচ্ছে যে ভাওয়েল। সো আমরা কি করব, কনসোনেন্টটাকে ভাওয়েলের সাথে নিয়ে যাব। কি করছি এখানে, কনসোনেন্টটাকে ভাওয়েলের সাথে নিয়ে যাচ্ছি। তো আমার সাথে বলুন মিস আয়েশা আক্তার জুথি, আপনি বলুন। টার্ন অফ শব্দটা হচ্ছে যে টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা, ঠিক আছে, বা নিভানো। সো টার্ন অফ, এটাকে এন্ডটাকে আমরা অফের সাথে নিয়ে যাব, উচ্চারণটা হবে নফ, টার নফ, বলুন আমার সাথে, টার নফ। Off. Turn off. মিস জুথি বলুন। Turn off. Turn off. টারটা আলাদা এন্ড নফটা আলাদা, টার Turn off. আলাদা নফটা আলাদা, ঠিক আছে। টার্ন অফ, টার্ন অফ দ্য লাইট, Turn off. Turn off the light. টার্ন অফ দ্য ফ্যান, এবং অনেক অনেক শব্দ আছে, আপনি সেন্টেন্স আপনি বানাতে থাকবেন খালি, মানে নেভানো বা বন্ধ করা দিয়ে আপনি যত সেন্টেন্স পারেন, টার্ন অফ দ্য কম্পিউটার, টার্ন অফ দ্য লাইট, টার্ন অফ দ্য আপনার ফ্যান, or turn off the air conditioner, এরকম আপনি অনেক অনেক সেন্টেন্স বানাতে পারেন। সো উচ্চারণটা এভাবে হবে টার্ন অফ, এন্ডটাকে আমরা অফের সাথে নিয়ে গিয়েছি। নেক্সট আরেকটা হচ্ছে যে স্টপ ইট, স্টপ ইট আমরা অনেকবার ব্যবহার করি। স্টপ ইট, এখানে স্টপের পরে আছে পি আর ইটের শুরুতে আছে আই, সো পিটা হচ্ছে কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়াল। শব্দের শেষে কনসোনেন্ট আছে, পরের শব্দের শুরুতে ভাওয়াল আছে, কনসোনেন্টটাকে আমরা ভাওয়ালের সাথে নিয়ে যাবো, হয়ে গেছে। স্টপ ইট, এটা উচ্চারণটা কি হবে আমাকে কেউ বলতে পারবেন? আমি এখন উচ্চারণটা বলি, আমাকে দেখি Stop it. কে বলবেন। Stop it. Stop it. স্টপ ইট, Stop it. আরেকজন Stop it. স্টপ ইট, আরেকজন আর কে বলতে চান? Stop it. Stop it. আচ্ছা আমি বলছি স্টপ ইট না, এটা হবে স্টপ ইট, STA, শুনেন STA, যদিও বানানটা এরকম হচ্ছে STOPIT, আমি জানি হয়তো অনেকে Stop it. বলছেন ভাই আপনারা তো এই কারণে তাদের জন্য বলছি স্টপ ইট। হ্যাঁ, আরিফ হোসেন মিস্টার আরিফ হোসেন আপনারা ঠিক আছে, স্টপ ইট, ঠিক আছে। সো বানানটা আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি বানান ভুল বলছেন। একটা বানান হচ্ছে স্পেলিং, আমার আসল বানান, আর একটা হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশনের বানান। আমি আমাদের চতুর্থ ক্লাস আছে প্রোনাউন্সিয়েশনে, সেদিন আমি বলবো প্রোনাউন্সিয়েশন স্পেলিংটা কি। সো এখানে প্রোনাউন্সিয়েশন স্পেলিংটা হচ্ছে STA, ঠিক আছে, স্টপ ইট, STA PIT, পিট, স্টপ ইট, বলুন আমার সাথে, স্টপ ইট, ইউ শুড স্টপ ইট নাও, ইউ শুড স্টপ ইট নাও। এখন আমি যদি বলি Stop it now. Stop it. আমি যদি বলি ইউ শুড স্টপ ইট নাও, এটা কেমন লাগে? আমি যদি বলি ইউ শুড স্টপ ইট নাও, হে ম্যান ইউ শুড স্টপ ইট নাও, অর হি শুড স্টপ ইট নাও, ঠিক আছে।
হি শুড স্টপ ইট ইমিডিয়েটলি। এই যে স্টপ ইট বলছি আমি বারবার, স্টপ ইট বলছি, আপনাদেরকে এটা মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে। যখনই নেক্সট থেকে টার্ন অফ অ্যান অ্যাপল, ইট ইজ নট অথবা স্টপ ইট এগুলো ব্যবহার করবেন, তখনই এটা মাথায় রাখবেন রুলটা যে আমার কনসোনেন্ট আছে ভাওয়েল আছে, তো আমি কনসোনেন্টটাকে ভাওয়েলের সাথে নিয়ে যাব। স্টপ ইট, টার্ন অফ অ্যান অ্যাপল এন্ড ইট ইজন্ট, ঠিক আছে, ইট ইজন্ট, এভাবে আমি করব। আরেকটা আছে যেমন read a book or read a something, read a something, read a book, read a blog, read an article, anything. So এখানে হবে আপনার স্পেলিংটা হচ্ছে যে READ, read, A-B-O-B-O-O-K, book। আমার প্রোনাউন্সিয়েশন বানানটা হবে এরকম, R-E-E, read, D-A, read, R-E-E, read, I'll read a book, I'll read a book. It's not I will not, it's I'll read a book, I'll read a book, read a book, read a book, I'll read a book, এভাবে হবে, ঠিক আছে, not I will read a book, এভাবে হবে না, it's kind robotic। এভাবে যখন আপনি কথা বলেন, অনেকে যখন ইংলিশে কথা বলতে শুরু করে তখন তারা রোবোটিক সাউন্ড করে, এভাবে বলে যে he should stop it now, I will read a book now, এভাবে তারা কথা বলে, রোবোটিক সাউন্ড, রোবোটিক ওয়ে। আপনি যদি মনে করেন না ভাই আমার রোবোটিক ভালো লাগছে না, আমি সুন্দর করে কথা বলছি, আপনাকে এভাবে বলতে হবে যে I'll read a book, read a। তো এখানে রিড এর শেষে ডিটা আছে এবং বাউল আছে এ, ডিটা এর সাথে চলে গেছে, সো read a। আর শেষটা বলছি, শেষ সেন্টেন্সটা হচ্ছে bring it and a towel, bring it and a towel। সো এখানে and আছে, and এর শেষে ডি আছে এবং পরবর্তীতে এ আছে, এটা হচ্ছে ভাউল। তো ডিটা কনসোনেন্ট, এটা বাউল, আমরা and টাকে এখানে ডিটাকে এর সাথে নিয়ে যাব। সো read it and a bowl and a towel, read it and bring it and a towel, bring it and a towel, so and a towel, turn off the light, or read a book, stop it now। এরকম অনেক আপনার আছে, আপনি এখন যদি বই খুলেন অনেক শব্দ পাবেন, শুধুমাত্র কি করবেন, কনসোনেন্টটা ভাওয়েলের সাথে নিয়ে যাবেন। এটা হচ্ছে ক্যাটিনেশনের প্রথম রুল। যারা লিখেছেন তাদের আবার বলছি, শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে, পরবর্তী শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, কনসোনেন্টের শেষ শব্দ কনসোনেন্টটাকে আমরা ভাওয়েলের সাথে নিয়ে যাব, টার্ন অফ দ্য লাইট or stop it now, এরকম অনেক আছে। এবার হচ্ছে যে ভাওয়েলকে ভাওয়েলের সাথে যুক্ত করা, একটা শব্দের শেষে ভাওয়েল আছে, পরবর্তী শব্দের শুরুতে ভাওয়েল আছে, সো ভাওয়েলটাকে আমরা ভাওয়েলের সাথে যুক্ত করব। তো এখানে আপনার অনেকগুলো সাউন্ড তৈরি হয়। একটা সাউন্ড হচ্ছে যে ইয়া, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে ইয়া, WUH, ও, আর একটা হচ্ছে ইয়া। স্যার ওর উদাহরণটা হচ্ছে এরকম, যেমন আমি একটা সেন্টেন্স বলছি, ডু অল অফ দেম, ডু অল অফ দেম, ঠিক আছে। আপনি হয়তো আপনার শিক্ষকের কাছে পড়ছেন, বাড়ির কাজ দিয়েছে, তো আপনি জিজ্ঞেস করলেন স্যার আমি কোনগুলো করব, তখন আপনাদের স্যার কি বললো, ডু অল অফ দেম, ডু অল অফ দেম, সবগুলাই করো। তো এখানে ডু অল, ডুটা শেষে ও আছে, অলটা শুরুতে এ আছে, দুইটাই ভাওয়াল। তো আমরা ডু আর অলটাকে কি করব, একসাথে করে দেবো, আর একসাথে মাঝখানে একটা সাউন্ড কি হবে, সেটা হচ্ছে ওয়া, ডু অল অফ দেম। এই যে আমার মুখটা গোল হয়ে গেছে, ডু ওয়াল অফ দেম, ডু ওয়াল, ওয়াল, ডু ওয়াল অফ দেম। আমার সাথে কেউ একজন বলুন, কেউ একজন আনমিউট করে বলতে পারেন, Do all of them. ডু অল অফ দেম, wall of Do them, all wall. of them. Yes, it's not all, it's wall, do all of them, To all of them. এটা একটা আছে। আর আছে যেমন Do all of them. একটা সেন্টেন্স বলছি, he does it too often, he does it too often, অর্থাৎ সে এটা প্রায় করে থাকে। সো এখানে টু শেষে ডাবল ও আছে, একটা ভাওয়েল আছে, এবং অফেন এর শুরুতে ও আছে, তো দুটো ভাওয়েল। সো এখানে উচ্চারণটা হবে টু ওয়াফেন, টু ওয়াফেন, অফেন, নট ইটস নট অফেন, ইটস ওয়াফেন, টু ওয়াফেন। সো যেটা বললাম এখানে ওয়া সাউন্ডটা হবে টু অফেন, হি ডাজ ইট টু অফেন, টু অফেন, ডু অল অফ দেম, ডু অল অফ দেম। আমি যখন এইভাবে বলছি আমাকে কিন্তু অনেকটা আমেরিকানদের মতন সাউন্ড করতে মনে হচ্ছে, ঠিক আছে, টার্ন অফ দ্য লাইট, প্লিজ স্টপ ইট নাও। আমি যখন এইভাবে বলছি আমাকে কিন্তু কি ইন্ডিয়ান স্পিকারের মতো মনে হচ্ছে না, বা বাংলাদেশি স্পিকারের মতো মনে হচ্ছে না, আমাকে মনে হচ্ছে আমি আমেরিকাতে, ঠিক আছে। অথবা যেমন আমি যদি বলি এইভাবে, ওয়ান কাপা, ফ্যান্সি কাপা, এই যে ফ্যান্সি কাপা, কাপা মানে হচ্ছে যে কি আপনার কাপ অফ টি, ফ্যান্সি কাপা মানে হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট আ কাপ অফ টি, ডু ইউ ওয়ান্ট আ কাপ অফ টি, ফ্যান্সি কাপা, ফ্যান্সি মানে হচ্ছে ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে, এটা হচ্ছে ব্রিটিশ একটা ফ্রেজ। আমি যখন এভাবে কথা বলবো আমাকে ব্রিটিশ স্পিকারের মতো মনে হবে বা ইংলিশ স্পিকারের মতো মনে হবে। আমি যখন এই যে ডু অল অফ দেম, হি ডাজ ইট টু অফেন, হি ডাজ ইট টু অফেন, এভাবে এই যে
আমার ছোট ছোট সাটেল ওয়েতে, এটাকে বলে সাটেল ওয়ে, SUBTL, সাটেল মানে ক্ষুদ্র ক্ষুদ্র বা সূক্ষ্ম সূক্ষ্ম ওয়েতে আমি যখন এই শব্দগুলোকে চেঞ্জ করব, স্পিচ গুলোকে কানেক্ট করব, তখনই আমাকে একজন ইংরেজি স্পিকার মতো মনে হবে। আমাকে মনে হবে যে আমি একজন আমেরিকান স্পিকার। ঠিক আছে, আর আমি মূলত এগুলো আপনাদেরকে এখানে শেখাচ্ছি, সো এগুলো একটু কেয়ারফুলি চেষ্টা করবেন বাসায় প্র্যাকটিস করার জন্য। এটা ছিল ভাওয়াল টু ভাওয়াল। আরেকটা আছে, ভাই একটা প্রথমে প্রশ্ন বললাম ছিল। ওয়া। আচ্ছা প্লিজ করেন। ভাই একটু আগে বললেন না ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, এটার ইংরেজিটা কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার ইংরেজিটা আমি বলি না, আমি বলছিলাম সাটেল ওয়ে। সাটেল মানে হচ্ছে স্যাটেলাইট। সূক্ষ্ম ওয়ে। ভাই এটার বানানটা? SUBTL, অনেকে এটাকে সাবটেল বলে। এই যে আমি বললাম অফেন, অনেকে এটাকে অফেন উচ্চারণ করে, আমি অনেক স্টুডেন্ট দেখেছি। সো এটা অফেন না, ইটস অফেন। ঠিক আছে, অফেন, OFTEN, অফেন, প্রায়। ঠিক আছে, মাঝে মধ্যে। আর সাটেল হচ্ছে যে খুবই সূক্ষ্ম। ঠিক আছে, খুবই সূক্ষ্ম। সো SUBTL, সাটেল, উচ্চারণটা হচ্ছে সাটেল, সাটেল। ইটস নট সাবটেল, ইটস সাটেল। সো আমি একটা বললাম যে ভাওয়াল টু ভাওয়াল আমি যখন যুক্ত করব, একটা হচ্ছে ওয়া সাউন্ড হবে, ডু অল অফ দ্যাট অর টু অফ দ্যাট। আর একটা হচ্ছে ইয়া উচ্চারণ হবে, ইয়া। ইয়াটা কখনো, যেমন আমি যে বলবো যে ওয়াই যখন থাকবে ভাওয়ালের শেষে, একটা হচ্ছে শব্দের শেষে ভাওয়াল যদি আমার ও থাকে তখন ওয়া হচ্ছে, ঠিক আছে, আমার ও হলে সাউন্ডটা গোল হয়ে যায়। আর ইয়া হলে সাউন্ডটা আমার ফেসটা বা আমার লিপসটা স্প্রেড হয়ে যায়, ওয়াইড হয়ে যায়, ঠিক আছে, চওড়া হয়ে যায়। তো যখন ওয়াই থাকবে ভাওয়াল হিসেবে, তখন আমরা উচ্চারণ করবো ইয়া। যেমন একটা সেন্টেন্স হচ্ছে এরকম যে why am I the last one, ঠিক আছে, why am I the always last one, or why am I the last one, আমি সর্বশেষ মানুষ কেন, অথবা আমি শেষ মানুষ কেন, শেষজন কেন। তো এখানে why এর শেষে y আছে এবং am এর শুরুতে a আছে, সেই উচ্চারণটা হবে why am, why am, why am I the last one, why am I the last one, why am I the last one, why am, ইয়া। আমি যে বলছিলাম একটা হচ্ছে ওয়া সাউন্ড, একটা হচ্ছে ইয়া সাউন্ড। তো এখানে হচ্ছে ইয়া সাউন্ড হবে ওয়াই ইয়াম, ওয়াই এম দ্য লাস্ট ওয়ান, ওয়াই ইয়াম দ্য লাস্ট ওয়ান, ওয়াই এম আই দ্য লাস্ট ওয়ান, ওয়াই এম আই দ্য লাস্ট ওয়ান, এভাবে বলবেন, ওয়াই এম দ্য লাস্ট ওয়ান। সেখানে ওয়াই এম আই দ্য লাস্ট ওয়ান। আর হচ্ছে হি আস্কড ফর ইউ, এখানে হির শেষে ই আছে এবং আজকে শুরুতে এ আছে, হি আস্কড, হি আস্কড, হি আস্কড, আস্ক থেকে আস্কড, সে তোমার কথা জিজ্ঞেস করেছিল, হি আস্কড ফর ইউ, হি আস্কড ফর ইউ, হি আস্কড ফর ইউ। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আগে যেগুলো বলেছি ওগুলো মাথায় রাখবেন, এবং চেষ্টা করেন, এটা কিছুটা কঠিন, কিছুটা কমপ্লেক্স, যদি পারেন চেষ্টা করবেন, আর না পারলে এটা এক্সিট করার চেষ্টা করবেন। সো হি আস্কড ফর ইউ, অর হোয়াই এম আই দ্য লাস্ট ওয়ান, অর হি ডাজ ইট টু অফেন, এইগুলো বললাম ওয়া এবং ইয়া সাউন্ড। এবার হচ্ছে যে কনসোনেন্ট এবং কনসোনেন্টের সাথে যুক্ত করা, একটা শব্দের শেষে কনসোনেন্ট আছে আর একটা শব্দের শুরুতে কনসোনেন্ট আছে, তখন আমরা কিভাবে করবো। সো এটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক রুলস নাই, এটার ক্ষেত্রে আপনাকে বুদ্ধি কাজে লাগাতে হবে এবং আপনাকে প্রচুর শুনতে হবে, শুনতে 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 আপনি বুঝতে পারেন যে কোথায় কোনটা ব্যবহার করতে হবে। কারণ আমি এগুলো বলার জন্য যে, এবং একটা কথা বলছি, খুবই মজার একটা কথা, এই যে রুলস গুলো আমি আপনাদেরকে বলছি না, বিশ্বাস করবেন কিনা জানি, এই রুলস গুলো কিছুই আমি জানতাম না, একটা রুলস আমি জানতাম না, কিন্তু এভাবে আমি কথা বলতাম। ওই যে আমি শুরুদিন বলছিলাম ঘুরে, ঠিক আছে, সিরাউন, আমি শুরুদিন এইভাবে বলছিলাম, এখন এইভাবে বলছি, কিন্তু রুলস গুলো আমি জানতাম। জাস্ট কয়েকদিন আগে আমি জাস্ট রুলস গুলো নিয়ে একটু পড়াশোনা শুরু করলাম, যে কানেক্টিং স্পিচের রুল গুলো কি কি আছে, তখন আমি এই রুল গুলো জানতে পারলাম। এখন দেখেন, গ্রামার না জেনেও কিন্তু আমি এইভাবে কথা বলতে পারছি, তাহলে আমাকে বলেন যে গ্রামারটা কি খুব ইম্পর্টেন্ট, রুলস জানা কি খুব ইম্পর্টেন্ট। সো এটার জন্য কি দরকার আছে সেটা আমি একটু পরে বলছি, কিন্তু কিছু রুলস জানা অবশ্যই ইম্পর্টেন্ট, আপনাদেরকে বুঝতে হবে যে কোথায় কি ব্যবহার করতে হবে, জাস্ট সেই কারণে এই কথাগুলো বলছি। সো লিঙ্কিং কনসোনেন্ট টু কনসোনেন্ট, মানে একটা শব্দের শেষে কনসোনেন্ট আছে, আমাদেরকে এটা তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাদের এটাই লাস্ট সেশন, এবং আমাদের এখন অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক বাকি রয়ে গেছে, আর আমার গলাটাও একটু বসে আসছে আস্তে আস্তে। সো আই হ্যাভ আ গুড ডে টুডে, আই হ্যাভ আ গুড ডে টুডে। সো গুডের শেষে ডি আছে, ডে শুরুতে ডি আছে, সো দুইটা ডি কে আমরা একসাথে করে দেবো, আই হ্যাভ আ, আর আই হ্যাড আ গুড ডে টুডে, আই হ্যাড আ গুড ডে টুডে। বুঝতে পেরেছেন, এখানে গুড ডে একসাথে গুড ডে হয়ে গেছে, I have a good day today. আই হ্যাভ আ গুড ডে, I have a good day today. I have a good day এইভাবে না, today.
এভাবে না, এভাবে না, এভাবে না। আই হ্যাভ আ গুড ডে এভাবে এমন ভাবে একটু মডেস্ট হইতে বলেন। এক্সকিউজ প্লিজ। I have a good day today. ওকে, আই হ্যাভ আ গুড ডে টুডে। I have a good day today. I have a good day today. নেক্সট, ক্যান আই বরো 10 bucks? 10 bucks আমরা তো বাংলাতে বলি টাকা, Can I ইংলিশে borrow ডলার আছে। 10 bucks? আচ্ছা আমি শেষ করি প্লিজ। 10 bucks বাংলাতে আমরা টাকা বলি, হিন্দিতে রুপি বলি, ইংলিশে ডলার বলে, আমেরিকাতে একটা টাকার জন্য অনেক অনেক কথা বলে, অনেক অনেক ওয়ার্ড ব্যবহার করে, ঠিক আছে? বাক্স, গ্র্যান্ডস, অনেক অনেক শব্দ আছে। 1 গ্র্যান্ড মানে হচ্ছে যে $1000, 1 গ্র্যান্ড $1000। সো বাক্স সেরকম একটা শব্দ। সো ক্যান আই বরো 10 bucks? 10 bucks, 10 এর শেষে টি এন আছে এবং বি শুরুতে, সরি বাক্সের শুরুতে বি আছে। সো এখানে উচ্চারণটা হবে 10 bucks। ক্যান আই বরো 10 bucks? Can I borrow 10 bucks? Can I borrow 10 bucks? 10 bucks, 10 bucks, not 10 bucks, it's 10 bucks. And time হয়ে যাবে। Can I borrow 10 bucks? 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 এটাই। তারপর হচ্ছে যে that was a tough one. That was a tough one. ঠিক আছে? আমি এটাকে tough one বলবো না, অনেকে tough one বলে। That was a tough one. Tough one. That was a tough one. বুঝতে পেরেছেন? So sit down, good day, 10 bucks, tough one. এভাবে আপনারা চেষ্টা করবেন। আমি এগুলো হয়তো নোট দিতে পারছি না, জাস্ট আমি যেগুলো বলছি এভাবে লিখে রাখার চেষ্টা করবেন। কনসোনেন্ট টু কনসোনেন্ট, 10 bucks। আচ্ছা একটু এক্সকিউজ করবেন, আমি মোবাইলটা একটু ঠিক করে নিই। সাউন্ডটা একটু অফ করলে ভালো হয়, মিউট করে দেন ওকে। ওকে, সো এটা ছিল কনসোনেন্ট টু কনসোনেন্ট। এরপর হচ্ছে যে অ্যাসিমিলেশন। এখন অ্যাসিমিলেশনটা খুবই ইন্টারেস্টিং আমাদের ইংলিশের প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, বা আমরা যখন এই যে কানেক্টিং স্পিচ করব বা কানেক্টিং ওয়ার্ড করব, তখন আমাদের অ্যাসিমিলেশনটা সবচেয়ে মজার জিনিস। আচ্ছা প্লিজ, এখানে কোন একজন থেকে সাউন্ড আসছে, আপনারা দয়া করে মিউট করবেন। মিস লাইলুদ্দিন জানাত, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, প্লিজ মিউট করবেন। সো সর্বপ্রথম হচ্ছে যে আমার কনসোনেন্ট যদি টি থাকে এবং পরবর্তীতে যদি একটা ভাওয়াল থাকে, তখন আমাদের উচ্চারণটা কিরকম হবে? আমার দুইটা জাস্ট, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ডি। একটা টি আর একটা ডি, দুটো শব্দের জন্য শুধুমাত্র অ্যাসিমিলেশন, শুধুমাত্র এখানে আমরা দুটো শব্দের জন্য শিখবো। এই দুটো শব্দের জন্য আপনি শিখতে পারেন, আপনার প্রায় 1000, আমি বলতে পারবো 1000টা সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন, বা 1000টা শব্দের জন্য এটা আপনার উপকার দিবে, ঠিক আছে? সো আমাদের হচ্ছে টি, টির পরে যদি আমরা ওয়াই থাকে, তখন আমরা কিভাবে উচ্চারণ করবো, আর ডির পরে ওয়াই থাকলে আমরা কিভাবে উচ্চারণ করবো? তো সর্বপ্রথম টির পরে যদি আমরা ওয়াই থাকে, তখন আমরা উচ্চারণ করবো সিএইচ, সিএইচ, সিএইচ। আমি বলছি টির পরে যদি ওয়াই থাকে, তখন আমরা উচ্চারণ করবো সিএইচ। আর ডির পরে, সরি ডির পরে যদি ওয়াই থাকে, তখন আমরা কিভাবে উচ্চারণ করবো? সো তখন উচ্চারণ করবো জে, সিএইচ এন্ড জে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। প্রথমত যে she hit you in the arm, এখানে টি আছে হিটের সাথে এবং ওয়াই ইউ এর সাথে ওয়াই আছে, সো উচ্চারণটা হবে এটা she hit you in the arm। আমি কি বলেছিলাম? ch, hit you, she hit you in the arm, she hit you in the arm। মিস ফাতেহা নূর, আপনি আমার সাথে একটু প্র্যাকটিস করেন, আমি একজন করে ধরবো। she hit you in the arm, he hit you in the arm। স্যার আজকে আমার নেটটা অনেক ডিস্টার্ব, আমার আপনার কথা বুঝতে আমার সমস্যা হচ্ছে, একটু মানে কাইন্ডলি যদি একটু আসতে বলেন তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা প্লিজ। ওকে, তাহলে ইসরাত জাহান ইমা, আপনি একটু দয়া করে মাইকটা আনমিউট করুন, আমার সাথে বলুন she hit you in the arm। স্যার আবার বলেন। টি আছে, যদি টি থাকে এবং পরে যদি ওয়াই থাকে, তাহলে উচ্চারণটা সিএইচ হবে। যেমন কিছু শব্দ আছে, যেমন
ফিউচার, যদি এখানে ওয়াই নেই কিন্তু কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণটা এইভাবে হবে, উচ্চারণটা সিএইচ হবে। ফিউচার আমরা বলি ফিউচার, ঠিক আছে, ফিউচার। আপনাদের এদিক থেকে যদি সাউন্ড আসে, আমাকে তো অনেক কষ্ট করে কথা বলতে হচ্ছে, আপনারা রোজা রাখছেন, আমিও রোজা রাখছি, তো আমাকে অনেক জোর করে কথাগুলো বলতে হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা ধরে আমি কথা বলছি। ভাইয়া এই যে গ্যালাক্সি জেড কোর আইডিটাকে আনমিউট করার পর আবার মিউট করছে, আবার মিউট করছে, ওনাকে একটু মানে মিউট করে রাখলে ভালো হয় উনি। আই হ্যাভ নাথিং টু ডু, যদি কেউ যদি অবাধ্য হন ক্লাসের মধ্যে, আমি তাকে হয়তো বা রিমুভ করবো ক্লাস থেকে, কারণ আমার একার জন্য অন্য যাতে অসুবিধা না হয় সেটা আমাকে এনশিওর করতে হবে। সো কিছু শব্দ আছে যেমন ফিউচার, নেচার, ফিউচার, টিচার, ঠিক আছে, তারপর হচ্ছে আরো আছে যেমন ময়েশ্চার, ক্রিয়েচার, ইম্যাচিওর, ডিপার্চার, এরকম অনেক অনেক শব্দ আছে। আপনারা বলেন ইম্যাচিওর, আপনার ম্যাচিওর, ইম্যাচিওর, ইম্যাচিওর না, ইটস ইম্যাচিওর। আপনারা বলেন ক্রিয়েচার, ক্রিয়েচার মানে কি, একটা সৃষ্টি, ঠিক আছে। সো এটা ক্রিয়েচার না, ইটস ক্রিয়েচার, ক্রিয়েচার। ব্রিটিশ তো আরো ডেঞ্জারাস প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ এটাকে বলে ক্রিচার, ঠিক আছে। কিচেন, চিকেন, তাদের উচ্চারণটা হচ্ছে এরকম, কিন্তু আমেরিকান ওয়েতে ইটস ক্রিয়েচার। তারপর হচ্ছে যে ফিউচার, পিকচার, এরকম অনেক অনেক শব্দ আছে। সেরকম এখানে টি থাকলে এবং পরবর্তী শব্দে যদি ওয়াই থাকে তাহলে উচ্চারণটা হবে আপনার সিএইচ, যেমন শি হিট ইউ ইন দ্য আর্ম, শি হিট ইউ ইন দ্য আর্ম, এটা হচ্ছে একটা এক্সাম্পল, শি হিট ইউ ইন দ্য আর্ম। তারপর আমি বললাম যে ডি, ডির পরে যদি ওয়াই থাকে তাহলে উচ্চারণটা হবে জে, যেমন হচ্ছে ডিড ইউ মিট হার, উচ্চারণটা হচ্ছে এখানে আমি বললাম ডিড ইউ মিট হার, সেন্টেন্সটা হচ্ছে এটা, ডিড ইউ মিট হার, উচ্চারণটা কি, উচ্চারণ হচ্ছে ডিড ইউ, ডিড ইউ। আমার সাথে একজন বলেন, ইসরাত ইমা, আপনি আমার সাথে বলেন ডিড ইউ। Did you? Not, it's not did you, it's did you, did you, did you meet him, Did you meet did you him? meet your mother, did you meet your mother, it's did you, Did you meet him, mother? did you meet your mother, meet your mother. নেক্সট আমি যাব হচ্ছে যে মিস্টার রুবেলের কাছে, আপনি একটু আমার সাথে বলুন, she hit you in the arm, did you meet your mother, she hit you in the arm, did you meet your mother. সামিয়া সুলতানা, she hit you in the arm, did you meet your mother. So she hit you in the arm, did you meet your mother. She hitting the arm. Did you meet her mother? Did you meet her mother or did you, it's did you. So আমি বলেছি ডি আর ওয়াই থাকলে, হ্যাঁ রুলটা হচ্ছে এরকম, শেষে যদি শুরুতে যদি ডি থাকে, ঠিক আছে, এখানে ডি এর ডি আছে আর ইউ এর ওয়াই আছে, সো শেষের ডি এবং শুরুর ওয়াই, ডিড ইউ। তারপরে হচ্ছে এখানে টি এর শেষে, টি এর পরে ওয়াই আছে, হিটের টি এবং ইউ এর ওয়াই, সো হিট ইউ, ডিড ইউ এন্ড হিট ইউ। আর অনেক অনেক আছে, যেমন হোয়াই দে ডু দ্যাট, একটা আছে যে হোয়াই দে ডু দ্যাট, আমি বললাম যে হোয়াই দে ডু দ্যাট। লিটল বিট কে আমরা কি বলতে পারি? লিটল বিট কে কি বলবো, লিটল বিট কে লিটল বিট মানে একটা ইয়া আছে না? হ্যাঁ অনেকে লিটল বিট বলে, ঠিক আছে, অনেকে লিটল বিট বলে, ঠিক আছে। ওকে, সো হাউ মাচ হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, ঠিক আছে, তুমি তোমার বাড়ির কাজ কতটুকু করেছো, তুমি বলছো লিটল বিট, লিটল বিট, ঠিক আছে, এটা বলতে পারো। লিটল বিট বলতে পারেন, অনেকে লিটল বিট বলে, ইটস নট লিটল বিট, হয় লিটল বিট অথবা লিটল বিট, বুঝতে পারছেন। আজকে প্রনাউন্সিয়েশন ক্লাস না, আজকে আমি এগুলো নিয়ে খুব একটা পড়াচ্ছি না, এগুলো জাস্ট কানেক্টিং স্পিচের জন্য। আর শেষটা হচ্ছে ইলিশন। ইলিশন মানে হচ্ছে যে একটা আপনার যখন দুইটা শব্দ থাকবে এরকম, মাঝখানে শব্দটাকে সম্পূর্ণ ভ্যানিশ করে ফেলা, মাঝখানে শব্দটাকে সম্পূর্ণ ভ্যানিশ করে ফেলা। যেমন এখানে হচ্ছে যে টি, একটা হচ্ছে টি এবং ডি, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট শব্দ প্রনাউন্সিয়েশন, টি এবং টি। সো টির পরে যদি ডি থাকে, যেমন নেক্সট ডোর, নেক্সট ডোর, সো টির পরে ডি উচ্চারণ করতে আমাদের মুখে কিন্তু সমস্যা হয়, তখন আমরা কি বলবো, যে নেক্সট ডোর, এন্ড ইএক্স, শুধু নেক্সট, টি দেওয়ার দরকার নাই, টিটাকে আমরা ভ্যানিশ করে ফেললাম, সো নেক্সট ডোর, নেক্সট ডোর, ঠিক আছে। আপনারা কিন্তু শুনতেছেন, শুনে আমার সাথে সাথে কিন্তু মিউট করা আনমিউট করার দরকার নাই, এভাবে বলতে থাকে নেক্সট ডোর। তারপর টি পরে সি আছে, মোস্ট কমন, মোস্ট কমন, এটা উচ্চারণ হবে মোস্ট কমন, মোস্ট কমন, ঠিক আছে, মোস্ট কমনলি, এভাবে আপনি বলতে পারেন মোস্ট কমনলি।
সো টিটা একবারে ভ্যানিশ হয়ে গেল, এটাকে বলে ইলিশন। ডিটা ভ্যানিশ হয়ে গেল, নেক্সট ডো এন্ড মোস্ট কমন টিটা ভ্যানিশ হয়ে গেল। টির পরে বি আছে, ঠিক আছে? টির পরে বি থাকলে মাস্ট বি, উচ্চারণটা হবে মাস্ট বি। সো ইট মাস্ট বি হিম, ইট মাস্ট বি হিম, it must be him, must be, it is not must be, it is must be, কারণ টিটা ভ্যানিশ হয়ে গেল। টির পরে জি আছে, তো এটা হবে keep going, অথবা আমি বললাম যে kept going, kept going, keep থেকে kept, ঠিক আছে? she kept going, she kept going, টিটা ভ্যানিশ হয়ে গেল, উচ্চারণটা হবে she kept going, kept going। এটা গেল টি, টির পর্ব। টির পরে ডি থাকলে ডি সি, আমি রুলটা বলছি, টির পরে ডি আপনার বি সি ডি এন্ড জি, বি সি ডি এন্ড জি থাকলে টিটা ভ্যানিশ হয়ে যাবে। নেক্সট ডো মোস্ট কমন, মোস্ট কমন, তারপর হচ্ছে যে মাস্ট বি, কেপ্ট গোয়িং, কিপ গোয়িং হবে। এগুলো হচ্ছে প্রথম রুল। এবার হচ্ছে ডি, ডির পরে যদি আর থাকে, সরি ঠিক আছে, ডির পরে যদি আর থাকে, যেমন ডায়মন্ড রিং, ডায়মন্ড রিং, এটা উচ্চারণ হবে ডায়মন্ড রিং, ডিটা ভ্যানিশ হয়ে গেল, ডায়মন্ড রিং। তারপর হচ্ছে যে ডির পরে এম আছে, সো ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি, এই যে এন্ড এর পরে এন্ড এর ডি, আর পরে মি এর ইয়ে আছে, সরি এম আছে, এন্ড এর ডি এন্ড মি এর এম আছে, সো এন্ড মি, সো ইউ অ্যান্ড মি, ডায়মন্ড রিং, must be, keep going, then most common, and lastly হচ্ছে next door। এগুলো ফ্লুয়েন্সির জন্য, আপনার কানেক্টিং স্পিচের জন্য কিছু রুলস, কিছু টেকনিক্স, এগুলো মাথায় রাখবেন নেক্সট টাইম যখন আপনারা কথা বলবেন। আর এটা জাস্ট একটা আপনাদেরকে কিছু গাইডেন্স দেওয়া, যাতে করে আপনারা নেক্সট টাইম কথা বলার সময় লিটারালি কথা না বলেন। লিটারালি মানে হচ্ছে যে এই যে যেভাবে বলা, ঠিক আছে, আই এম আই স্টুডেন্ট, এভাবে বলা, আই এম স্টুডেন্ট, এভাবে বলতে পারবেন। এভাবে বলা দরকার যে আই এম আই স্টুডেন্ট, ঠিক আছে, আপনি বলবেন আই এম স্টুডেন্ট, এভাবে বলবেন। সো এইটা জাস্ট এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে ঢোকানোর জন্য আমি বললাম। আর আজকের শেষ যেটা, সেটা হচ্ছে যে কিছু হ্যাবিটস আমি কথা বলবো, যে হ্যাবিটস গুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে, অবশ্যই করতে হবে যদি আপনি স্পিকিং এ দক্ষ হতে চান, যদি আপনি ইমপ্রুভ করতে চান আপনার স্পিকিং এ, তাহলে আপনি এই হ্যাবিট গুলো অবশ্যই মাস্ট বি ফলো করবেন, অবশ্যই ফলো করবেন। সো ওই যে আমি একটা কথা বলছিলাম তখন ইমিটেশনের কথা, প্রথম হ্যাবিটটা ওইটা চলে আসছে। আমি এখানে হ্যাবিটটা লিখেছি, প্রায় একটা পেজের 5টা হ্যাবিট আমি লিখেছি। সো এই 5টা হ্যাবিটের মধ্যে প্রথম হ্যাবিটটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। আপনাকে ডেইলি অ্যাটলিস্ট 20 থেকে 30টা ওয়ার্ড প্রনাউন্স করতে হবে, উচ্চারণ করতে হবে, ঠিক আছে? শুদ্ধ উচ্চারণটা জানতে হবে। আমি একটা শব্দ বললাম যে LOUIS, LOUIS, VUITTUN, এটা একটা ভালো ব্র্যান্ডের নাম, একটা কোম্পানি এবং একটা ব্র্যান্ড, এটা আপনার লাক্সারিয়াস প্রোডাক্ট ব্র্যান্ড। সো উচ্চারণটা আমাকে কেউ একজন বলুন তো, আমি আপনাদেরকে বানানটা বলছি, বানানটা সামনে লিখুন দরকার হলে, বানানটা সামনে কেউ একজন লিখুন দরকার হলে। কার সামনে খাতা আছে আমাকে একটু বলেন তো, আমি তাকে বানানটা লিখতে বলবো, আমি দেন উচ্চারণ করছি। হ্যাঁ আমার সামনে আছে। সো আপনি লিখুন LOUIS, বুঝিনি, আরেকবার বলবেন? LOUIS, হ্যাঁ লেখেন LOUIS, VUITTUN, VUITTUN, LOUIS, VUITTUN, এটা একটু উচ্চারণ করুন তো। LOU, লুসি বাটন, লুসি বাটন। যাই হোক, আপনারটা অনেক ভালোই আছে, আরো অনেকে অনেক বাজে প্রনাউন্সিয়েশন করে, এটা প্রনাউন্স করে বাজে। এটা লুসি বাটন না। আর কেউ বলতে চান, ওনাকে সাহায্য করতে চান কোন একজন? LOUIS, VUITTUN, লুইস বাটন। লুইস বাটন, কিছুটা ক্লোজ ছিল। আর আচ্ছা আমি বলছি, এটার উচ্চারণটা হচ্ছে লুই ভিটন, উচ্চারণটা হচ্ছে লুই ভিটন, লুই ভিটন, লুই ভিটন না, ইটস ভিটন, ভিটন, লুই ভিটন। এটা একটা আপনার আই থিঙ্ক ফ্রেঞ্চ নাকি ইটালিয়ান, আই এম নট শিওর, একটা ফ্রেঞ্চ আপনার কোম্পানি লুই ভিটন।
এবং এই যে আমি জাস্ট এটা বললাম এই কারণে যে আমরা আসলে অনেক অনেক বাজে প্রনাউন্স করি। এডুকেশন, এডুকেশন, ঠিক আছে? কেন এডুকেশন হচ্ছে সেটা আমাদের জানার দরকার নেই। আমরা যদি 10 বার এডুকেশন বলি তখন আমরা নেক্সট টাইম এডুকেশন বলবো না, আমরা এডুকেশনই বলবো। আমাদের মাইন্ডটা যে কিরকম পাওয়ারফুল, আমরা মাইন্ডে যখন একটা স্ট্রাকচার তৈরি করে ফেলি, সেই স্ট্রাকচারটা ভাঙতে আমাদের অনেক কষ্ট হয়, বা ভাঙতে গেলে মাইন্ড আমাদেরকে পুশ করে, ঠিক আছে? সো প্রোনাউন্সিয়েশনটা এখানে ইম্পর্টেন্ট। ডেইলি অ্যাটলিস্ট 10টা মিনিট আপনি প্রোনাউন্স করবেন ওয়ার্ড গুলা, সেন্টেন্স গুলা। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে যে অ্যাবজর্ব ইংলিশ। অ্যাবজর্ব লাইক এ স্পঞ্জ। অ্যাবজর্ব মানে কি? চুষে ফেলা। সোক, SOA কি? সোক। অ্যাবজর্বার একটা সিনোনিম হচ্ছে বা সমার্থক শব্দ হচ্ছে সোক করা। SOA কি? একে সোক। অ্যাবজর্ব ইংলিশ আর সোক ইংলিশ। অ্যাবজর্ব মানে কি? চুষে ফেলা। বুঝতে পেরেছেন? চুষে ফেলা মানে কি? একেবারে অ্যাবজর্ব করে ফেলা, মানে আপনি একবার বলবেন? অ্যাবজর্ব, ABSORB, অ্যাবজর্ব। SOAK, soak. So soak and absorb. So চুষে ফেলা মানে হচ্ছে যে আপনাকে একটা ইংলিশের এনভায়রনমেন্টে বাস করতে হবে। যেখানে যান না কেন, যাই করেন না কেন, চেষ্টা করবেন সেখানে ইংলিশ রাখার জন্য। আগামী 2 থেকে 3টা মাস, বিশেষ করে আগামী 2 থেকে 3টা মাস উইদাউট এনি আপনার বাধা, প্রিভেনশন, যে কোনো ধরনের বাধা ছাড়া বা যে কোনো বিরতি ছাড়া আপনি 3টা মাস ইংরেজির মধ্যে বসবাস করেন। আশেপাশে সবকিছু একটা ইংলিশের এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন। ঘুমাতে যাচ্ছেন, ইংরেজি নিয়ে ঘুমান। ঘুম থেকে উঠলে ইংরেজি দিয়ে ঘুম থেকে ওঠেন, ঠিক আছে? খাওয়া দাওয়া করছেন, বাইরে আসছেন, সব জায়গায় ইংলিশকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখবেন যে 3 মাসের মধ্যে আপনার ফ্লুয়েন্সি কোথেকে আসছে আপনি নিজেও জানেন। এটাকে বলে অ্যাবজর্ব করা। এখন দেখেন, আমরা কিন্তু টনস অফ গ্রামার্স আমরা পড়ে নাই, ঠিক আছে? আমার মতো যারা ইংলিশে কথা বলে তারা টনস অফ গ্রামার্স, রুলস এগুলো কিছুই পড়ার নাই। আমরা ইংলিশটা শিখেছি মূলত অ্যাবজর্ব করার মাধ্যমে। আমি কিভাবে ইংলিশ শিখেছি আমি বলি। আমি প্রচুর পরিমাণে পডকাস্ট শুনি। এই যে কালকে আমি ঘুমাতে গেলাম সাহারের পরে, আমি শার্লক হোমসের একটা পডকাস্ট শুনে ঘুমাচ্ছি, ঠিক আছে? একটা পডকাস্ট চালিয়ে দিয়েছি। আমার এখানে অ্যাপেলের পডকাস্ট আছে, অনেক ভালো ভালো পডকাস্ট আমি ফ্রিতে পাই। সো অ্যাপেলের পডকাস্ট গুলো আমি শুনি ডেইলি। আমার রাতে যখনই ঘুমাতে যাবে এগুলো শুনি, আমার শুনতে শুনতে আমার ঘুম চলে আসে। শার্লক হোমসের একটা দ্য ফাইনাল প্রবলেম এপিসোডটা আমি পডকাস্টে শুনছিলাম। সো আপনারা যখন ঘুমাতে যান আপনারা চাইলে পডকাস্ট শুনতে পারেন, ঠিক আছে? অডিও বুক শুনতে পারেন। অডিও বুকটা কি আপনারা শুনেন? কেউ শুনেন অডিও বুক, পডকাস্ট এগুলো কি কারো অভ্যাস আছে শোনার? না ভাইয়া। যদি না থাকে এখন থেকে অভ্যাস করে তুলুন। এটা কিন্তু খুবই একটা দামি অভ্যাস, ঠিক আছে? আপনারা তো সবাই চেষ্টা করেন যে মানে বড় মানুষরা কি করে। এই যে আমাদের দেশে কয়েকজন বড় মানুষ যাদেরকে আপনারা মনে করেন, যেমন আপনার মিস্টার আয়মান সাদিক সাহেব আছেন, মিস্টার সুলাইমান সুহন সাহেব আছেন, আরো অনেকেই আছেন, আমাদের মাহমুদ ভাই আছেন, আর অনেকেই আছেন। সো এদেরকে আপনারা বড় মানুষ মনে করেন এবং এরা আসলেই বড়। যেমন অনেকে, যেমন আয়মান সাদিককে আমি খুবই শ্রদ্ধা করি। মানুষটা দেশের জন্য যা করেছে, যুবকদের জন্য, স্টুডেন্টদের জন্য যা করেছে, এটা আসলে অসাধারণ একটা কাজ করেছে। সো এরা কিন্তু একটা কাজ এদের মধ্যে কমন আছে, কিছু কাজ, যেমন কিছু হ্যাবিট। এরা কিন্তু খুব পডকাস্ট শোনে, ঠিক আছে? তো এদের রুটিন গুলো, এদের হ্যাবিট গুলোকে ফলো করার চেষ্টা করতে। যেমন এরা পডকাস্ট শুনে, এদের দেখে কিন্তু আমি পডকাস্ট শুনে নাই। পডকাস্ট আমার আগে থেকে ভালো লাগতো, আমি অনেক আগে থেকে পডকাস্ট শুনতাম। পডকাস্ট যখন বাংলাদেশে আসা শুরু করে 2016 শেষে বা 15 শেষের দিকে, তখন থেকে আমি পডকাস্ট শুনি। সো পডকাস্ট, অডিও বুক এগুলো শোনার চেষ্টা করবেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ইংলিশ মুভি দেখবেন। যাদের মুভি দেখার ইয়ে নাই বা সক্ষমতা নাই বা আগ্রহ নাই তাহলে বাদ দিন। যারা প্রচুর পরিমাণে মুভি দেখেন তারা প্রচুর পরিমাণে ইংলিশ মুভি দেখেন উইথ সাবটাইটেল। অনেকে বলে সাবটাইটেল দিয়ে দেখবে না, সাবটাইটেল দিয়ে দেখলে নাকি ইংলিশ শেখা যায়। বাজে একটা কথা। আপনি গেমে স্টেজে আছেন, আপনাকে অবশ্যই সাবটাইটেল দিয়ে শিখতে হবে, ঠিক আছে? কারণ আপনি যখন সাবটাইটেল দেখি, একটা হচ্ছে আপনি শুনছেন, আরেকটা হচ্ছে আপনি দেখছেন। দুটো জিনিস হচ্ছে সাবটাইটেলের মাধ্যমে, দুটো জিনিস হচ্ছে। আর যখন আপনি সাবটাইটেল ছাড়া তখন একটা জিনিস হচ্ছে, যা শুনছেন আপনি ইংলিশটা, ঠিক আছে? যখন সাবটাইটেল আছে তখন আপনি দুটো, একটা আপনি টেক্সটও দেখছেন, আপনি শুনতেও পাচ্ছেন। এটা হচ্ছে সাবটাইটেলের আপনার গুরুত্ব। আপনারা সবাই মুভি দেখার চেষ্টা করবেন, ইংলিশ ভালো ভালো যে মুভিগুলো আছে শিক্ষণীয় সেগুলো দেখার চেষ্টা করবেন। দরকার আমার থেকে লিস্ট নিয়ে যাবেন, আমি লিস্ট দিয়ে দেবো যে মুভিগুলো দেখলে ইংলিশ শিখতে আপনাকে সাহায্য করতে পারে। একটা হচ্ছে, তৃতীয়টা হচ্ছে রিড নিউজ পেপার্স, আর্টিকেলস, ব্লগস, ম্যাগাজিনস, যা পান আপনি পড়ার চেষ্টা করেন। বই পড়ার দরকার না পড়ে, ঠিক আছে? বই অনেক কাছে বোরিং লাগে। যদি পারেন পড়বেন, না পড়লে বই ছাড় দেন। কি করবেন? আর্টিকেল পড়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে আপনার ব্লগস বা নিউজ যে পোর্টালস গুলো আছে,
অথবা আরো অনেক অনেক কিছু আছে পড়ার মতো, সেগুলো আপনারা পড়তে পারেন। ম্যাগাজিন পড়তে পারেন, ঠিক আছে, ফোর্বস ম্যাগাজিন, ফরচুন, এগুলো অনেক অনেক ভালো ভালো মানে ম্যাগাজিন আছে, এগুলো পড়তে পারেন। তো এই তিনটা কাজ করতে হবে, লিসেন, ওয়াচ এন্ড রিড। এই তিনটা কাজ যদি আপনি ডেইলি করেন, এটা কিন্তু আমি হ্যাবিট বললাম। সো হ্যাবিট ইজ দ্য ওয়ান থিং দ্যাট ইউ ডু ডেইলি অর ইউ পারফর্ম ডেইলি। তো এই তিনটা কাজ যদি আপনি ডেইলি করেন, আপনি কিন্তু ইংলিশটাকে অ্যাবজর্ব করতে পারবেন। আমি প্রচুর পরিমাণে ইংলিশ মুভি দেখি, আমি প্রচুর পরিমাণে আর্টিকেল পড়ি, গার্জিয়ানের আর্টিকেল, ফোর্বসের ম্যাগাজিনস আর্টিকেল গুলো আমি পড়ি। এগুলো পড়তে পড়তে আমি ইংলিশটাকে অ্যাবজর্ব করে ফেলেছি, ঠিক আছে। আমি অনেক অনেক টার্মস জানি যেটা অনেকেই জানেন, অনেক অনেক ভালো ভালো ইংলিশ স্পিকারও জানেন, কিন্তু আমি অনেক অনেক ভালো ভালো টার্মস জানি। কিভাবে জানি? কারণ আমি অ্যাবজর্ব করতে পেরেছি। সো আপনাদেরকে সেই ওয়েতে ইংলিশটাকে অ্যাবজর্ব করতে হবে। আর তৃতীয় যেটা হচ্ছে যে আপনার টক উইথ থ্রি থিংস। এটা আমি সবচেয়ে বেশি, আমি যখনই কোনো জায়গায় সময় পাই, যেমন আমি বিভিন্ন কলেজে গিয়ে যখন সেমিনার নেই, তো বলে যে, অনেকে বলে যে ভাই খুব সহজ ভাষায় 2 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে ইংলিশ শেখার জন্য কিছু টিপস দেন, ঠিক আছে। বলে না যে স্বল্প সময়ে রোগী ভালো হওয়ার কিছু উপায় বলে দেওয়ার মতো অনেক অনেক কিছু আছে। তো তারাও আমাকে বলে যে ভাই 2 থেকে 3 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে কিছু টিপস দেন, যেগুলো ইংলিশ শেখার ক্ষেত্রে বা ফ্লুয়েন্টলি কথা বলার জন্য হেল্প করবে। তাদের জন্য আমি যেটা সাজেছি, জাস্ট এই 3টা টিপস দিই। 3টা কি? টক উইথ থ্রি থিংস, টক উইথ থ্রি থিংস, টক উইথ পিপল, টক উইথ থিংস এন্ড টক উইথ ইউরসেলফ। আমি আবার বলছি, টক উইথ পিপল, টক উইথ থিংস এন্ড টক উইথ ইউরসেলফ। টক উইথ পিপল, ফার্স্টলি আপনি আপনার আশেপাশে বন্ধু বান্ধব, পিতা মাতা, আত্মীয় স্বজন, যাদেরকে পাবেন তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন, ঠিক আছে। যারা আপনার সাথে, যাদের ফ্রেন্ডলি সম্পর্ক আছে, যাদের আপনার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। সো ইটস টক উইথ পিপল। যদি আপনার ছোট ভাই থাকে, বড় ভাই থাকে, যাকেই পান ঘরের মধ্যে, মাঝে মধ্যে চেষ্টা করবেন ইংলিশে কথা বলতে। টক উইথ পিপল। সেকেন্ড থিং হচ্ছে টক উইথ থিংস। যখনই বাইরে হাঁটতে বেরোছেন, বিকেলবেলা হয়তো বা রোজা রাখছেন, বাইরে একটু হাঁটতে বেরোছেন, তো আকাশটা অনেক নীল। দ্য স্কাই ইজ টু ব্লু টুডে। আকাশটা আজকে অনেক বেশি নীল, ঠিক আছে। এটা হচ্ছে থিংস এর সাথে কথা বলা, জিনিসপাতির সাথে কথা বলা, বস্তুর সাথে, বিভিন্ন বস্তুর সাথে কথা বলা। সো টক উইথ থিংস। এরকম অনেক অনেক ব্যাপার আছে। টক উইথ, যেমন একটা বিষয়, যেমন আজকে রোহিঙ্গা ইস্যু বা গ্লোবাল ওয়ার্মিং, যে কোনো ব্যাপার নিয়ে আপনি কথা বলতে পারেন, ঠিক আছে। অথবা নেচারের সাথে আপনি কথা বলতে পারেন। এমন জায়গায় কথা বলেন যেখানে আশেপাশে ক্রাউড নাই, মানুষ নাই, ঠিক আছে, নয়েজ ফ্রি জায়গায়, যেখানে আপনি সময় পান, সেখানে একটু কথা বলেন। সো ইটস টক উইথ থিংস। আর টক উইথ ইউরসেলফ, টক উইথ ইউরসেলফটা খুবই ইম্পর্টেন্ট। টক উইথ ইউরসেলফ আমি এই কারণে ইম্পর্টেন্ট মনে করি, কিছু মানুষ আছে আপনার নার্সিস্টিক, ইন্ট্রোভার্ট যারা আছেন, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যারা ইন্ট্রোভার্ট আছেন, ঠিক আছে, ঘর কোনো টাইপের, তাদের জন্য এই টিপসটা খুব ইম্পর্টেন্ট। টক উইথ ইউরসেলফ। ঘুম থেকে যখন উঠবেন, তখন বলছেন গুড মর্নিং মিস লাইলাতুল জান্নাত, মিস জান্নাত, ঠিক আছে, গুড মর্নিং মিস জান্নাত, এভাবে আপনি বলতে পারেন, ঠিক আছে। I'm going to have my breakfast. I'm going to have my breakfast. Or I'm gonna have my breakfast. এভাবে নিজের সাথে কথা বলবেন। Talk with myself or talk with yourself. এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুলস, এবং আমি এটা ফলো করেছিলাম যখন আমি স্প্যানিশ শিখতে শুরু করেছিলাম। যেমন আমি বলতাম এভাবে যে বুয়েনাস দিয়াস মিস্টার জোবায়ের। বুয়েনাস দিয়াস মানে হচ্ছে গুড মর্নিং, ঠিক আছে। ইউ como manzanas? Do you wanna eat apple? আমি এভাবে নিজেকে প্রশ্ন করতাম। ইউ como manzanas? ইউ como manzanas হচ্ছে স্প্যানিশ, মানে হচ্ছে যে do you wanna eat apple? তুমি কি আপেল খেতে চাও? সো এটা হচ্ছে যে নিজের সাথে কথা বললে, আপনারা যারা নিজেকে নিয়ে অনেক বেশি ইতে থাকেন, একটা দ্বিধাদ্বন্দ্ব থাকেন, অনেক সময় কনফিডেন্ট থাকেন না, বা হচ্ছে যে কনফিডেন্স যাদের নাই, তারা এটা করতে পারে, ফলো করতে পারে, এবং যারা ইন্ট্রোভার্ট তারা এটা ফলো করতে পারে। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং, টক উইথ পিপল, টক উইথ থিংস এন্ড টক উইথ নেচার, টক উইথ ইউরসেলফ। এই 3টা রুলস ডেইলি ফলো করার চেষ্টা করবেন। আর লাস্টলি একটা ইম্পর্টেন্ট টুল বা আপনার হ্যাবিট হচ্ছে এরকম, একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেল বা একটা নির্দিষ্ট ওয়েবসাইট ফলো করার চেষ্টা করবেন। একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেল বা আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, আমি 2 থেকে 3টা নাম বলবো যেগুলো আপনারা ফলো করতে পারেন, চাইলে লিখে রাখতে পারেন। এটা হচ্ছে লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ, লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ, ঠিক আছে। সো টিভি সিরিজের মাধ্যমে ওখানে অনেকগুলো সিরিজ থাকে, যেমন ফ্রেন্ডস, অনেকে দেখেছেন হয়তো বা ফ্রেন্ডস, তারপর হচ্ছে যে বিভিন্ন ওয়েব সিরিজ আছে, বিভিন্ন মুভি আছে, ঠিক আছে। ওই মুভি থেকে ওরা ক্লিপ গুলো কেটে কেটে এনে সেই মুভিতে কি কেন বলেছে, ঠিক আছে। এই শব্দটা যেমন একটা মুভিতে বলেছে ফ্যান্সিয়া কাপা, শার্লক হোমসের একটা ডায়লগ ছিল যে এই জন ফ্যান্সিয়া কাপা, এই জন তুমি কি এক কাপ চা খাবে? তো ফ্যান্সিয়া কাপা এটা মানে অনেকে জানে না, তখন তারা কি করে, ক্লিপটা শেষে সাথে সাথে নেক্সট স্লাইডে বলে দেয় ফ্যান্সিয়া কাপা মানেটা কি।
তো এইটা আপনি যখন দেখবেন আস্তে আস্তে প্রতিদিন একটা একটা ভিডিও দেখেন, দেখতে দেখতে আপনি শিখতে পারবেন। প্রথম চ্যানেলটা হচ্ছে লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ, দ্বিতীয়ত হচ্ছে যে ইংলিশ স্পিচেস, আর এখানে অনেকগুলো ইংলিশ স্পিচ আছে, সেই স্পিচ গুলো আপনারা ফলো করতে পারেন। আর আরেকটা হচ্ছে টু ফ্লুয়েন্সি, এটা খুবই নতুন একটা চ্যানেল। টু ফ্লুয়েন্সি এটা পডকাস্ট এটা রিলিজ করে, ওই যে পডকাস্টের কথা বলছিলাম, যারা পডকাস্ট শুনতে চান তারা এই চ্যানেল ফলো করতে পারেন। এখানে অনেক ভালো ভালো মানে পডকাস্ট আছে। সো টু ফ্লুয়েন্সি আর ইংলিশ স্পিচেস অ্যান্ড লার্ন ইংলিশ উইথ টিভি সিরিজ, এটা হচ্ছে এই যে প্রনাউন্সিয়েশন, অবজার্ভ ইংলিশ, আপনার টক উইথ থ্রি থিংস অ্যান্ড ফলো সাম ইউটিউব চ্যানেলস। এইগুলা চারটা আমি হ্যাবিটের কথা বললাম। লাস্ট একটা হ্যাবিট যেটা হচ্ছে যে ডিসকাস ইউর ডেইলি ক্রনিকল, ডিসকাস ইউর ডেইলি ক্রনিকল, ডিসকাস ইউর ডেইলি জার্নাল, ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাফেয়ার্স, ডেইলি ইভেন্টস, অনেক অনেক ওয়ার্ড আমি বলতে পারবো। তো এটা মানেই থাকে, মানে হচ্ছে আমি ডেইলি যা যা করি, আমি প্রতিদিন যা যা করি, রাতের বেলা বসে রাত 9টা বা 10টা বাজে আমি আমার একজন বন্ধু, আমার রুমমেট, আমার ফ্ল্যাটমেট, ঠিক আছে, বা ব্যাচমেট, ক্লাসমেট, যেই হোক না কেন, ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, বড় বোন, যাকে আমি পাই না কেন, তাকে আমি আজকে দিনে কি কি করেছি তাকে আমি ইংলিশে বলবো, ঠিক আছে। সো এভাবে শুরু করতে পারি। আই woke up at 9 p.m. After getting up my bed, ঠিক আছে, আফটার গেটিং ফ্রম বা আপ মাই বেড, মানে গেট আপ এবং ওয়েক আপের পার্থক্য হচ্ছে এটা। ওয়েক আপ অর্থ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া, গেট আপ অর্থ হচ্ছে যে খাট থেকে ওঠা বা বিছানা থেকে ওঠা, ঠিক আছে, একেবারে ঘুম থেকে উঠে যাওয়া। সো আফটার গেটিং আপ মাই বেড আই টুক মাই ব্রেকফাস্ট, ঠিক আছে। এভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত রাত 10টা পর্যন্ত আপনি কি করেছেন সেটা আপনি বলবেন। আপনার কোনো ভাইয়া বন্ধু যাকে আপনি পান না কেন। গেট আপ আর ওয়েক আপের পার্থক্যটা? ওয়েক আপ হচ্ছে যে ঘুম থেকে জাগ্রত হওয়া, আর গেট আপ অর্থ হচ্ছে যে একেবারে জাগ্রত হওয়া, মানে হচ্ছে খাট থেকে উঠে যাওয়া। আমরা মাঝে মধ্যে করি না যে ঘুম থেকে উঠে, ঘুম থেকে জাগ্রত হয়ে আরো 10-20 মিনিট শুয়ে থাকে, ঠিক আছে, এপাশ ওপাশ। সো ইটস ওয়েক আপ, ইটস নট গেট আপ। গেট আপ হচ্ছে আপনি সম্পূর্ণভাবে খাট থেকে উঠে যাওয়া, ঠিক আছে, একেবারে জাগ্রত হয়ে যাওয়া। সো গেট আপ মানে হচ্ছে যে আমি যদি আঞ্চলিক ভাষায় বলি বা বাংলা ভাষায় বলি, গেট আপ মানে খাট থেকে ওঠার, ওয়েক আপ মানে হচ্ছে যে ঘুম থেকে জাগ্রত। সো এটা হচ্ছে যেটা বললাম, ডেইলি ক্রনিকল, ডেইলি অ্যাফেয়ার্স, ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি ইভেন্টস, ডেইলি জার্নালস, অনেক অনেক ওয়ার্ড আছে। জাস্ট এগুলো আপনি ডিসকাস করবেন আপনার কোন একজন পার্টনারের সাথে। ওই যে বললাম শুরুতে ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট, যাকে আপনি ল্যাঙ্গুয়েজ প্যারেন্ট হিসেবে ঠিক করবেন তার সাথে আপনি এগুলো ডিসকাস করবেন। সো এইগুলো হ্যাবিট, এগুলো যদি আপনারা ফলো করেন, এবং আমি পূর্বে যে মেকানিজম গুলো বলেছি আপনাদের জন্য, আপনার লার্ন থ্রু ইমিটেশন, তারপর হচ্ছে যে ফ্লুয়েন্সির জন্য কিছু ট্যাকটিক্স বলেছি, স্পিচ কানেক্টিং করার জন্য যেমন অ্যাসিমিলেশন, ইলিশন, কনক্যাটিনেশন, এগুলোর কথা বলেছি, ঠিক আছে। গুড ডে না বলে গুড এর কথা বলেছি, টার্ন অফ না বলে টার্ন অফ এর কথা বলেছি, স্টপ ইট, এগুলো বলেছি। এই মেকানিজম গুলো যদি আপনি ফলো করেন, আই ক্যান গ্যারান্টি যে আপনার যদি এগুলো 2 থেকে 3 মাস ফলো করেন, অনেকে 6 মাসের কথা বলে, আমি এত লম্বা সময় যাচ্ছি, 2 থেকে 3 মাস ফলো করেন ঠিক মতো, ইনশাল্লাহ 2 থেকে 3 মাস পর আপনারা আমার সাথে এসে যোগাযোগ করবেন, এবং আমি দেখবো যে সেই সময় এসে আপনাদের ইংলিশটা ফ্লুয়েন্সি এসেছে। যদি ফ্লুয়েন্সি না আসে, অ্যাটলিস্ট আপনাদের ইংলিশের যে কনভারসেশনাল যে প্রফিসিয়েন্সি আছে সেটা আপনাদের মধ্যে এসেছে, এবং সেটা আপনারা অর্জন করতে পেরেছেন। এবং এই ছিল আজকের আপনাদের জন্য যা মেকানিজমস, যা টেকনিক্স। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন শেষ সময়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাস নিয়ে বা যা যা পড়ালাম সেগুলো নিয়ে। ভাইয়া কানেক্টিং সেন্টেন্সের ক্ষেত্রে যে 3টা পার্টের নাম বলছেন ওইগুলোর একটু স্পেলিংটা বললে ভালো হয়। প্রথমটা হচ্ছে যে আপনার ক্যাটিনেশন। ক্যাটিনেশনটা হচ্ছে যে CATE, ক্যাটে, NATION, নেশন। নেশন তো আপনারা জানেন। স্পেলিং এর জন্য একটা রুলস বলে দিই। স্পেলিংটা হচ্ছে যে অনেক স্পেলিং আমরা জানি, ঠিক আছে, পুরো স্পেলিং না জানলে স্পেলিং এর একটা পার্ট আমরা জানি, ওই পার্টটা যদি জানি বাকিটা আমাদের জন্য সহজ। আমরা শুরুতে বড় শব্দ দেখে আমরা ভয় পেয়ে যাই। সো ক্যাটিনেশন, এখানে নেশন শব্দের স্পেলিংটা আমরা জানি, NATION, সবাই জানি আমরা এটা। সো ক্যাটে, CATE, ক্যাটে, নেশন, ক্যাটিনেশন। দ্বিতীয়টা হচ্ছে যে অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেট করা, ঠিক আছে, অ্যাসিমিলেট করা, ASSIMILATION, অ্যাসিমিলেশন, ASSIMILATION, অ্যাসিমিলেশন। আমি আপনাদেরকে এগুলো একটা স্ক্রিনশট বা ছবি তুলে আমি পাঠিয়ে দেবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পিডিএফ পাঠাতে পারছি না হয়তো, কিন্তু ছবি তুলে হয়তো পিডিএফ করে পাঠিয়ে দেবো। যদি আমার এখানে লেখাটা, আমি এগুলো ড্রাফট করেছি তো, সো লেখাটা খুবই বাজে, তারপর আপনাদের আশা করছি বুঝতে পারবেন। আর শেষটা হচ্ছে যে আপনার ইলিশন। ইলিশনটা হচ্ছে যে আপনার একেবারে ইলিট করে দেওয়া, মানে হচ্ছে যে ডিলিট করে দেওয়া, ঠিক আছে।
ELISION, ইলিশন, ইলিশন, assimilation and catenation. নেক্সট কোয়েশ্চেন প্লিজ, আমাদের হাতে আর 8টা মিনিট সময় আছে, তো 8 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে। নেক্সট প্রশ্ন। আপনাদের কারোর প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ করার দরকার নাই, দয়া করে সরাসরি আপনারা মাইক মিউট করে করতে পারেন, কারণ আমাদের Okay. লোক সংখ্যা কম এখানে। আচ্ছা, okay. নেক্সট কারো কোনো প্রশ্ন? প্লিজ প্রচুর প্রশ্ন করতে হবে, নাহলে তো আমি বুঝবো না যে আপনারা ক্লাসটা বুঝেছেন। স্যার ইভেন ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, স্যার হ্যাঁ বলেন। আপনি যে রুলস গুলোর কথা বলছিলেন যে টির পর ওয়াই থাকলে সিএচ হবে, এগুলো কি আমরা গ্রুপে আবার পাবো? মানে আমি ক্লাসটা করতে আসতে আমার সমস্যা হয়েছে। আচ্ছা, আমাদের প্রথমত 3টা রেকর্ডিং, এই ক্লাসে 3টা রেকর্ডিং আপলোড করা হবে। ইউটিউব চ্যানেল আমাদের একটা খোলা হবে, নট ফর আমাদের প্রমোশন পারপাস, ইটস জাস্ট ফর ইউ, জাস্ট আ প্রাইভেট চ্যানেল। ঠিক আছে, ইট উইল বি আ প্রাইভেট চ্যানেল ফর ইউ। আপনারা শুধুমাত্র আমাদের নির্দিষ্ট লিংকে ঢুকে ইউটিউব চ্যানেল ঢুকতে পারবেন, ঢুকে আপনারা জাস্ট ভিডিওগুলো দেখবেন। ইউটিউব চ্যানেল দেওয়া হবে, ফেসবুকে ভিডিও দেওয়া হবে, আর এইগুলোর ছবি তুলে আমি পিডিএফ করে আপনাদেরকে পাঠাই। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মিস আমানা বলুন। ক্লাস অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা বুঝি না, তো আপনি যা বললেন তা যদি মানে খাতায় লিখে থাকে, আমরা মানে লিখাটা দেখি, তাহলে মনে হয় একটু বেশি ইজি হইতো। আমি আসলে নোট করাটা এতটা পছন্দ করি না, কারণ নোট করলে একটা হয় কি যে আমাদের নোটটা শুধু জমতে থাকে, পড়া আর হয় না। আমার যা পড়া সব হচ্ছে ইন্টারেক্টিভ পড়া। এই যে আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে প্র্যাকটিস করালাম কিভাবে স্টপ ইট বলতে হবে, কিভাবে গুড ডে বলতে হবে, এই প্র্যাকটিসের শিখবে। এর পাশাপাশি যখন দরকার হবে গুলো ভুলে যায়, তখন নোটস গুলো পড়ে। এই যে সিম্পল কিছু নোটস দিয়ে দেবে, সমস্যা। রেকর্ডিংটা কথা তো বললাম। এখন পড়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, এগুলো তো হচ্ছে যে ক্লাস বা আশেপাশে প্রশ্ন, যেগুলো পড়ালাম সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে। ভাইয়া কারোর কোনো কোশ্চেন না থাকলে আমার কিছু কথা আছে। আচ্ছা প্লিজ। আমি প্রথমত বলবো যে আজকে আমাদের যারা যারা এখানে মানে জয়েন হয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন নেক্সট থেকে যে নামে রেজিস্ট্রেশন করেছেন ওই নামে জয়েন করেন। যেমন এখানে গ্যালাক্সি A3 নামে একটা আইডি আছে, ওনাকে আমি বারবার বলেছি ওনার নামটা আমাকে দিতে, বাট উনি এখন আমাকে ওনার নামটা দেননি, তাহলে কিন্তু আমি প্রেজেন্স নিতে পারবো না। আর সেকেন্ডলি আমি বলবো আমি আজকে দেখলাম যে সেকেন্ড বেস থেকে অনেকে ক্লাস করতে এসেছে, এই কাজটা আপনারা করবেন না। যে বেসের উনি ওই বেসে ক্লাস করবেন। আমরা তো বলেছি যদি কোনো আপনি এক্সাক্ট কারণ দেখাইতে পারেন তাহলে হচ্ছে কি বৈধ কারণ দেখালে আমরা আপনাকে ক্লাস করার সুযোগ দিব। আপনি অযথা একটা বেসে ক্লাসে এসে আরেকটা বেসে ক্লাস করবেন না। আর থার্ডলি বলবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অযথা কোনো মেসেজ করবেন না। যদি একান্ত আপনাদের স্যার কোনো টাস্ক দিয়ে থাকে সেটা প্র্যাকটিস করবেন। আপনাদের সবকিছু ফেসবুক গ্রুপে দেওয়া হবে। আর অনেকে আমাকে লিংকের ব্যাপারে বলেছেন, লিংকে একটাই আপনারা সেভ করে রাখবেন, ইভেন ক্লাস টাইমটা 11টাই থাকবে। বেসের রুটিন অনুযায়ী আপনারা ওই লিংকে ঢুকেই ক্লাসটা করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে থেকে আপনাদের একটা প্র্যাকটিস, ডেইলি প্র্যাকটিস আপনারা করবেন। আমি প্রতিদিন রাত আমি 11টায় ঢুকবো, আমি দেখবো আমি কালকে যে টাস্কগুলো দিয়েছিলাম অনেকে সে টাস্ক করেন। 10 থেকে 11 জন, আপনার স্টুডেন্ট 50 জন, টোটাল স্টুডেন্ট আপনার 65 জন। আমার মনে হয় এখন আরো বেড়েছে, কালকে অনেকে দেখতেছি করেছে। অ্যারাউন্ড 70 স্টুডেন্ট গ্রুপে আছে, 50 জন, কিন্তু আপনাদের টাস্ক দিতে আপনারা করছেন 10 জন। টাস্ক করছেন না, ক্লাসে আজকে অনেকে অনুপস্থিত ছিলেন, ক্লাসে অনুপস্থিত থাকবেন। ইন দ্য এন্ড অর ইভেন্চুয়ালি যখন আপনারা বলবেন যে কি করা আছে কিছু তো বুঝি নাই, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের সাথে যাবে না। আমি শুরুতেই বলে দিয়েছি আমরা কিন্তু এখানে টাকার জন্য আপনাদের কাউকে পড়াচ্ছি। ইভেন ওই যে শুরুতে বলেছিলাম, আমরা কিন্তু প্রথম মিটিং আমরা বলেছিলাম যে আমরা চেয়েছিলাম আপনাদেরকে কোর্স আমরা ফ্রিতে দিতে, জাস্ট বিকজ অফ উই হ্যাভ সাম কনটেস্ট ফর ইউ, এটার কারণে আমরা একটা ফি রেখেছি। এবং আমাদের এখান থেকে একটা মহৎ উদ্দেশ্য হয়তো কিছু ভলান্টারি ওয়ার্ক এর জন্য আমাদের কিছু হয়তো ফান্ডিং প্রয়োজন হবে। আচ্ছা ভাই, আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, এটা কিভাবে অ্যাড হবো? আপনি আমাদের মিস লাইলাতুল জান্নাতের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে অ্যাড করে দেবেন। ভাই আমার একটা কথা ছিল, প্লিজ। ভাইয়া মেসেঞ্জার গ্রুপ একটা হলে ভালো হতো। আমি তো আসলে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারতেছি না, আমার একটু প্রবলেম আছে।
সোহান ভাইয়া, আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে কি আমাদের আপডেট গুলা কিন্তু ফেসবুক গ্রুপে থাকে, হোয়াটসঅ্যাপ প্র্যাকটিসের জন্য। এখন আপনি সেটা আমি পারলে তো না সেটাও তো পারলে তো পারতেছি না। কেন, ফেসবুক গ্রুপে আচ্ছা আপনি আমি কি বলছি, আপডেট গুলো আমি পান আমি না? না, বলছি ফেসবুক এখানে। গ্রুপে তো আছে, ঠিক আছে, বা আচ্ছা প্র্যাকটিস শোনেন, গুলো তো লাইলা করতে বুঝান, আমি পারতেছি বলছি না। এখানে প্র্যাকটিসের জন্য আমি হোয়াটসঅ্যাপটা এই কারণে রেখেছি কারণ আমি ফেসবুকে নাই। আমি যাতে আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি, দ্যাটস ওয়াই আমি হোয়াটসঅ্যাপটা খুলেছি। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে প্রায় সবাই চলে এসেছে, আপনারা যারা নাই তারাও প্লিজ দয়া করে ফেসবুকটা যেহেতু আছে হোয়াটসঅ্যাপটা খুলতে পারেন। ফেসবুক আসলে হোয়াটসঅ্যাপটা ফেসবুকেরই একটা অংশ, ঠিক না? তো হোয়াটসঅ্যাপটা রাখতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসেন। আমি ফেসবুক চালাই না, প্লিজ দয়া করে আপনাদের এই কোর্সের জন্য আবার আমাকে ফেসবুকে জয়েন করুন। ফেসবুক ইজ টক্সিক প্ল্যাটফর্ম, তো আমাকে কখনো ওইদিকে যেতে বলবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসেন, এখানে আপনাদের সাথে কথা হবে। সো যারা টাস্ক গুলা করছেন না আমি তাদেরকে বলবো, আমি নেক্সট থেকে আমি কিন্তু মনিটর করবো যে কারা টাস্ক গুলা করছেন। আজকের টাস্ক গুলো এখন লিখে রাখুন বা মনে রাখুন, আজকের দিন আপনি কি কি করলেন সারাদিনে, আজকে সারাদিন আপনি কি কি করলেন, সেগুলো রাত 8টা বা 9টার পরে তারাবি পড়ে এসে সাথে সাথে আপনি মোবাইলটা হাতে নিবেন, হোয়াটসঅ্যাপে ঢুকবেন, ভয়েস মেসেজের জন্য রেকর্ডিং এ ক্লিক করবেন, রেকর্ডিং এ ক্লিক করে শুরু থেকে শুরু করবেন। ঠিক আছে, আই woke up at 10 PM এভাবে শুরু করে তারপর একেবারে শেষ পর্যন্ত রাত 9টা পর্যন্ত আপনি কি করলেন সারাদিনের মধ্যে, এগুলো আপনি সর্বপ্রথম বলবেন। ঠিক আছে, ডেইলি ক্রনিকলস, ডেইলি জার্নালস, এগুলো আপনাদের মাস্ট এন্ড মাস্ট কাজ। ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে এটা, ডেইলি ক্রনিকল গুলো এক্সপ্রেস করা গ্রুপের মধ্যে। তো যারা করছেন আমি কিন্তু এগুলো মনিটর করছি, আমি কিন্তু পরে ধরবো যে কারা কারা করছে না। জাস্ট কালকের জন্য যেহেতু কালকে প্রথম ছিল সেখানে আমি কিছু বলছি। সেকেন্ড কথা, আমাদের প্রতিদিন হচ্ছে যে গ্রুপে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা টপিক আপলোড করা হবে, যে কোনো একটা এরিয়া নিয়ে। আমরা এখানে আমি প্রায় আপনাদের জন্য ইংলিশের 53 থেকে 60টার মতো আমি টপিক চুজ করেছি। এই টপিক গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন না, এখানে প্রায় 60টার মতো টপিক আছে। ইংরেজিতে 60টা টপিক যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংরেজির প্রতিটা আসপেক্ট আপনার টাচ করা হয়ে যাবে। আমরা ডেইলি ইংলিশে কি কথা বলি বলেন, বাংলাতে কি কথা বলি, বাজারে যাচ্ছি, সিনেমা দেখতে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে বা ইউনিভার্সিটি যাচ্ছি, বাবা মার সাথে আলোচনা করছি, বা একজন শিক্ষকের সাথে আলোচনা করছি। ঠিক আছে, এগুলোই তো আমাদের ডেইলি কনভারসেশন, ঠিক না? এখন এগুলো যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, এগুলো যদি আমরা কথা বলতে পারি তাহলে তো আমাদের হয়ে গেল। আমরা ডেইলি 3000 ওয়ার্ড আমাদের প্রয়োজন হয় ইংলিশে কথা বলতে। 98% ইংলিশে কথা বলতে আমাদের 3000 ওয়ার্ড প্রয়োজন হয়। ঠিক আছে, সো এটার জন্য যে টপিক গুলো এখানে 63টা আছে, 60টার মতো আছে, 33টা অলরেডি হয়ে গেছে, বাকিটা হয়ে যাবে। একটা একটা করে টপিক আপলোড দেওয়া হবে, আপনারা প্র্যাকটিস করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। সেখানে আপনারা ভয়েস মেসেজ, কারণ আমরা এখানে রাইটিং করতে আসি নাই, আমরা এসেছি স্পিকিং শিখতে। সো ভয়েস মেসেজের মাধ্যমে প্রতিটা কোয়েশ্চেন অ্যান্সার করবেন। বুঝতে পারছেন, আমি আপনাদেরকে শিখাই দেবো না যে কিভাবে অ্যান্সার করতে হয়, কারণ সেটা আমি প্রয়োজন আপনার ওইটা আমি প্রয়োজন মনে করছি না। এই কারণে যদি আমি করি তাহলে অনেকে আমার সেই মড বা আমার ফরম্যাটটা ফলো করবে, দ্যাটস আমি আপনাদেরকে শিখিয়ে দেবো না। কিন্তু হয়তো বা ফরম্যাটটা অনেক পরে শিখিয়ে দেবো, কিন্তু এখন আমি শিখিয়ে দিচ্ছি। এখন আপনারা নিজেরা চেষ্টা করবেন এবং আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এই দুটা কাজ এখন থেকে করবেন। ঠিক আছে, একটা হচ্ছে যে ডেইলি জার্নালস গুলো আজকে কি কি কাজ করবেন সেগুলো রাতে এসে বলবেন ভয়েস মেসেজের মাধ্যমে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট টপিক নিয়ে অ্যান্সার করা। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ গ্রুপটাতে প্র্যাকটিস অনেক বেশি করবেন অপ্রয়োজনীয় কথা না বলে। আর সবাইকে আবারও আমি রমজানুল মোবারক জানাচ্ছি, অনেক সুস্থ এবং পবিত্রতার সাথে আপনারা রোজাটা পালন করবেন। এবং আশেপাশের বন্ধু বান্ধব বা আশেপাশে যারা আছেন গরিব বা অসহায়দেরকে একটু দান করার চেষ্টা করবেন। গরিবদেরকে, অনেক লকডাউনে অনেক মানুষের অনেক খারাপ অবস্থা